আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বোর্ড দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। জানো আজকে বাংলা সাহিত্যের লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উমর ফারুক, LLB LLM চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্তমানে জাজ কোর্ট অ্যাডভোকেট চট্টগ্রাম জাজ কোর্টে আছি এবং 15তম জুডিশিয়াল রিকমান্ডেড। আজকে আমি আপনাদের সামনে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করার আগে আমি আজকে আপনাদেরকে একটু সিলেবাসটা নিয়ে একটু শেয়ার করি। সিলেবাসটা আমি আজকে প্রিন্ট করে নিছি। সিলেবাসের এখানে আপনি যদি রিটেন পরীক্ষার সিলেবাসটা একটু অ্যানালাইসিস করেন, 100 নম্বরের মধ্যে কিন্তু আপনার 10 নাম্বার কিন্তু বাংলা সাহিত্য থেকে আসে আর কি। বাংলা সাহিত্য থেকে 10 নাম্বার থেকে আসে এবং ওখানে কয়েকজন কবি সাহিত্যিকের নামে স্পষ্ট করে উল্লেখ আছে। যেমন আমি আপনাদেরকে যদি বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে শুরু করছে। আমার কাছে সিলেবাসটা আছে, সিলেবাসটা থেকে আমি বলতেছি, যেটা ল মিনিস্ট্রি ইয়াতে জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে। পূর্ণাঙ্গ সিলেবাসটা আপনারা নেবেন। অনেকেই জুডিশিয়ারি পরীক্ষা রিটেন দিয়ে দিচ্ছেন, ভাইভা দিচ্ছেন, কিন্তু অনেকের কাছে এই তথ্যটা নাই। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। পূর্ণাঙ্গ সিলেবাসটা নেবেন। ওখানে আপনি ব্যাকরণ দিয়ে অনেকগুলো বিষয় দেওয়া আছে সিলেবাস, এবং হচ্ছে কি সাহিত্য দিয়ে একটা সিলেবাস দেওয়া আছে। ওখানে অলমোস্ট 10 জন উপরে 10 জনের উপরে কবি সাহিত্যিকের নাম আছে। যদি আমি প্রথমে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আছে, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, জসিমউদ্দিন বেগম রোকেয়া, ফররুক আহমদ, কায়কুবাদ, এরকম শুরু করে শেষ হচ্ছে কি হাসান আজিজুল হক, যিনি বর্তমান একদম লেটেস্ট বর্তমানের পর্যন্ত হচ্ছে কি এগুলোর নাম দেওয়া আছে। এগুলো সহ আরও অন্যান্য সাহিত্যিকদের আপনাদের পড়তে হবে। তবে আমি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখেছি, সেটা হচ্ছে এখানে যে কবি সাহিত্যিকদের নাম উল্লেখ আছে সিলেবাসের মধ্যে, ওখান থেকে আপনার 70 থেকে 80% প্রশ্ন ওখান থেকে চলে আসে এবং এর বাইরে গিয়ে 30% প্রশ্ন হয়। যেমন এখানে মীর মোশাররফ হোসেনের কথা বলা আছে। মীর মোশাররফ হোসেন থেকে প্রতিবার লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন থাকে। 10টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন মীর মোশাররফ হোসেন থেকে থাকে। যেমন 14তম জুডিশিয়ারিতে মীর মোশাররফ হোসেন গাজী মিয়া কার ছদ্মনাম ছিল, এই প্রশ্নটা আসছিল। এবং এইবারে হচ্ছে কি আপনার বিষাদ সিন্ধু উপন্যাসটি কার, বা বিষাদ সিন্ধু এটা কি, এরকম একটা 15তম জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছে। তাহলে আপনি এমনি যদি যে বাংলা সাহিত্য নিয়ে পড়ালেখা শুরু করতে পারবেন, শেষ করতে পারবেন না। কারণ যারা BCS দেয় বা যারা বাংলা সাহিত্য, এটা তো একটা লিমিটেড, যেমন একটা আইনে আপনার লিমিটেড কিছু সংখ্যক ধারা বা সেকশন থাকে, ওই ধারার বাইরে যাওয়ার সম্ভব নাই বা পসিবিলিটি নেই। কিন্তু বাংলা সাহিত্য এমন একটা জিনিস যেটা শুরু আছে, শেষ নেই। আপনি কোথা থেকে পড়বেন, কি পড়বেন না পড়বেন, সেটা আপনাকে আপনি যদি না জানেন কোথায় কি পড়বেন, কি বাদ দিবেন, তাহলে আপনাকে মহাসাগরে পড়ে যেতে হবে। এই জন্য আমার প্রথম পরামর্শটা হচ্ছে BCS বা BGS এর যে সিলেবাসটা আছে, সিলেবাসটা নেবেন। ওখানে যে সকল কবি সাহিত্যিকের নামে স্পষ্টভাবে উল্লেখ আছে, ওই কবি সাহিত্যিকদের সম্পর্কে বিস্তারিত জানবেন। এবং এখানে এই কবি সাহিত্যিক সম্পর্কে আপনি যে কোনো একটা বই পড়তে পারেন। বাজারে যে সকল বই আছে, সাধারণত আমি বাংলা সাহিত্য নিয়ে অনেক বেশি পড়ালেখা করেছি। আমি আগেই বলেছিলাম আমি BCS দিয়েছিলাম, এই জন্য আমি অনেক বেশি বই পড়েছি। কিন্তু আমার যা মনে হয়েছে, বাংলা সাহিত্যের জন্য আপনি যে কোনো একটা বই পড়লেই এনাফ। যেমন আপনি অগ্রদূত পড়তে পারেন। বইয়ের নাম যদি বলি, আমি অগ্রদূতটা পড়েছি।
অগ্রদূতটা আপনি দেখতে পারেন। এরপরে হচ্ছে আমি MP3 বাংলাটা পড়েছিলাম, ওখান থেকে সাহিত্য পড়েছি। সাহিত্যটা ওখানে কবি সাহিত্যিকদের ছবি সহ অনেক সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে আমি এটা এটা একটু বেশি পড়েছি। অগ্রদূতটাও পড়েছি। এরপরে সৌমিত্র শেখরের যে বইটা আছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ওখান থেকে আমি কিন্তু বাগধারাগুলো পড়েছি। ওখানে বাগধারার একটু আসার প্রবণতা একটু বেশি, 5টা থেকে 2টা 3টা ওখান থেকে থাকেই, বাগধারা ওখান থেকে পড়েছি। এরপরে গ্রামারের জন্য আপনি 9-10-এর ব্যাকরণ বইটা পড়তে পারেন। আজকে যেহেতু সাহিত্যের আলোচনা, তাহলে আমরা সাহিত্যের দিকে চলে যাই। এই 2টা বই কিন্তু আপনি চাইলে ফলো করতে পারেন, অগ্রদূত এবং MP3 সাহিত্য। এবং এটা শুধুমাত্র BCS আপনার জুডিশিয়ারির প্রিলিমিনারি বা রিটেনের জন্য নয়, জুডিশিয়ারির ভাইভাতেও কিন্তু এখন রিসেন্টলি যেটা দেখলাম যে কি প্রধান বিচারপতি যিনি কমিশনের চেয়ারম্যান, উনি কিন্তু বাংলা সাহিত্য থেকে অনেক জিজ্ঞাসা করে, কোটেশন জিজ্ঞাসা করতেছে। যেমন জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন, এই উক্তিটি কার, এরকম একটা প্রশ্ন আমার যে আগে ছিল, মানে আমার একদিন আগে যার ভাইবা ছিল আমার বন্ধু, তাকে কিন্তু এটা জিজ্ঞেস করেছে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে শেষ প্রশ্নটি কার লেখা, শেষ প্রশ্ন কার লেখা, এটা জিজ্ঞেস করছে। তাহলে বাংলা সাহিত্য যে আপনাকে যে একদম যে ইজিলি নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে যারা বেশি আউটস্ট্যান্ডিং মার্ক, যাদের 1 থেকে 20-এর ভিতর বা 1 থেকে 30-এর ভিতর যারা আছে, তাদেরকে হয়তো মানে ভাইভাতে তাদের কোনো এফেক্ট করতে পারবে না, তারা জাস্ট ফার্স্ট মার্ক দিলে তারা হচ্ছে ভাইভা উতরে যেতে পারবে। কিন্তু হচ্ছে যাদের র্যাঙ্ক হচ্ছে 70 থেকে 100, ঠিক আছে 100, তাদের কিন্তু ভাইভা একটা, আমার মনে হয় আর কি, তাদের ভাইভাতে যদি তারা ভালো নাম্বার করতে পারে, যেমন এখানে আমাদেরকে 103 জন নিছে, তাহলে 104 থেকে 120 পর্যন্ত যারা আছে, যারা হয়তো অল্প নাম্বারের জন্য রিকমেন্ডেড হতে পারে নাই, তারা যদি ভাইভাতে আপনার 5 থেকে 10টা নাম্বার বেশি পাইতো, সেই ক্ষেত্রে কিন্তু তাদের রিকমেন্ডেড হওয়ার সুযোগ ছিল। তাহলে ভাইভাটা একদম, যদিও আমার ভাইভা অনেক খারাপ হয়েছিল, আমাকে অনেক কম রাখছে, কিন্তু হয়তো আমার লিখিত পরীক্ষায় মার্ক বেশি ছিল, কিন্তু আমি বলতে চাচ্ছি যারা হয়তো অল্প নাম্বারের জন্য 5-6 নাম্বারের জন্য রিকমেন্ডেড হতে পারে নাই, যেখানে আপনার 5 জন হচ্ছে একই নাম্বার পাওয়ার, 5 থেকে 4 থেকে 5 জন একই নাম্বার পাওয়ার কারণে 101, 2, 3 এই 3 জন অতিরিক্ত বেশি নিতে হয়। সেখানে আমার মনে হয় না যে যারা 104 থেকে বা 110, যাদের র্যাঙ্ক হচ্ছে জাস্ট 10-এর ভিতরে, মানে যাদের নেয় আর কি, ওই 10-এর ভিতরে, তারা কিন্তু 5 থেকে 10 নম্বরের জন্য হয়তো তাদের রিকমেন্ডেশনটা হয় নাই, এবং তারা যদি ভাইভাতে ভালো করতে পারতো হয়তো তাদের রিকমেন্ডেশন হওয়ার সুযোগ ছিল। যেহেতু বাংলা আমি খোঁজখবর নিচ্ছিলাম হচ্ছে কি আগে যারা ভাইভা দিচ্ছে তাদের কী ধরনের প্রশ্ন করতেছিল, তা আমাকে আমার ওই বন্ধু বলছে, বন্ধু আইন অনেক পড়েছো, কিন্তু তোমার এখন সাহিত্যটা একটু পড়ে যাও, কারণ সাহিত্য থেকে কোটেশন জিজ্ঞেস করতেছে, কোনটা কার লেখা, উপন্যাস গ্রন্থ কার লেখা, তারপর হচ্ছে উপন্যাস, নাটক, এগুলো সম্পর্কে জিজ্ঞেস করতেছে। তা আমিও পড়ে গেছিলাম, যাই হোক আলটিমেটলি রিকমেন্ডেশন পেয়েছি, এটা শুক্রিয়া। তাহলে আসেন আমরা বাংলা সাহিত্যের দিকে চলে যাই। যে 2টা বই বলছি, একটা MP3 অথবা অগ্রদূত, অথবা আপনি অন্য যে কোনো প্রকাশনার বই, এসিউরেন্সের ডাইজেস্ট আমি পড়েছি, এসিউরেন্সের ডাইজেস্ট থেকে আপনি পড়তে পারেন। এবং এই এসিউরেন্সের ডাইজেস্ট থেকে আমি 14তম জুডিশিয়ারিতে কোটেশনগুলো পড়েছিলাম, ওখানে একটা কোটেশন ছিল, ওই কোটেশনটা আমার কমন পড়েছিল, সেটা হচ্ছে ওই বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, এই গানটা কার, সলিল মাহমুদের এরকম একটা গান ছিল, ওখান থেকে আমি কমন পেয়েছি আর কি, BCS ডাইজেস্ট থেকে, ওই এসিউরেন্সের ডাইজেস্ট থেকে। তাহলে এখন আসেন, বাংলা সাহিত্য 2টা ক্লাসের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। বাংলা সাহিত্য আগেই বলেছি শুরু করা যাবে কিন্তু শেষ করা যাবে না। আমি আপনাদেরকে একটা ওভারঅল একটা যেখান থেকে পড়া দরকার আছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু টাচ দেওয়ার চেষ্টা করব। তাহলে বাংলা সাহিত্য থেকে আবার কিন্তু বাংলা রচনায়ও কিন্তু আসে, বাংলা মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও বাংলা সাহিত্য, এরকম একটা রচনা আসছিল আর কি। তাহলে দেখেন, বাংলা সাহিত্য পড়তে গেলে আপনাকে আগে কিন্তু ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সম্পর্কিত আগে যেই সকল রচনা আছে সেগুলো পড়তে হবে, এবং ওখান থেকে কিন্তু 10টা প্রশ্ন আসলে একটা প্রশ্ন ওদিকে, 1-2টা প্রশ্ন ওদিকে আসার সম্ভাবনা আছে। এবং BCS জুডিশিয়ারি প্রিলিমিনারি আপনি দেখলে ওখানে কিন্তু 1-2টা প্রশ্ন পাবেন, যেগুলো হচ্ছে আপনার ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ থেকে আসছে। তাহলে আমরা এখন প্রথমে দেখে নিব হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক কী কী
নাটক উপন্যাস লেখা হয়েছে, গান গান কিন্তু আসে, ভাষা আন্দোলন অনেকগুলো গান আছে, এগুলো কার লেখা এগুলো একটু আমরা এখন দেখার চেষ্টা করব। চলো প্রথমে হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যগুলো আমরা দেখব। ভাষা আন্দোলন সম্পর্কিত সাহিত্যের মধ্যে সাহিত্যের মধ্যে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে নাটক। এই নাটকটা অনেকগুলো পরীক্ষা আসছে। এটা কার লেখা? নাটক হচ্ছে কি খবর। খবর নাটকটি কার লেখা? আপনারা চাইলে আপনারাও রেসপন্স করতে পারেন। শরৎচন্দ্র ভাইয়া বিস্তারিত সিলেবাস ইংলিশ লিটারেচার তো পাই নাই, এ বিষয়ে একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, ইংলিশ লিটারেচারের সিলেবাস কিন্তু আমার থেকে সিলেবাসটা পুরোটা আছে। আমি রায়হান সোহানকে বলে এটা প্রিন্ট করে নিয়েছি, এটা কিন্তু ওয়েবসাইটে আছে, এখানেই কিন্তু দেওয়া আছে ইংলিশ লিটারেচারের বিস্তারিত সিলেবাস। যেমন গ্রামারে কোন কোন বিষয়গুলো আসবে সেগুলো এখানে দেওয়া আছে। প্রথম হচ্ছে কারেকশন অর এরর। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়েবসাইট থেকে আপনারা নিয়ে নেবেন। ওয়েবসাইট থেকে এটা নিয়ে নেবেন। ওই ইয়াটা ওখানে আছে, ওখান থেকে নিয়ে নেবেন। না, ওটা প্রশ্ন করছে, এই জন্য উত্তর দিয়েছিলাম। মনির চৌধুরী, হ্যাঁ। কবর কবিতাটি হচ্ছে কি স্বপ্নছুড়া ফারহানা তাসনিম। হ্যাঁ, মনির চৌধুরীর কবর নাটকটা অনেকবার আসছে। যাই হোক, ভাষা আন্দোলন ভিত্তিক এই খবর এই একটা নাটক, এটা খুবই গুরুত্বপূর্ণ নাটক। এবং ভাষা আন্দোলন ভিত্তিক আমরা উপন্যাসগুলো দেখব। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসের মধ্যে আপনার শওকত ওসমানের একটা উপন্যাস আছে, শওকত ওসমানের উপন্যাস। আর একটা উপন্যাস আছে হচ্ছে কি আপনার সেলিনা হোসেন। শওকত ওসমানের উপন্যাস হচ্ছে কি আর্তনাদ। আরটা হচ্ছে সেলিনা হোসেনের উপন্যাস আছে সেলিনা হোসেন হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস বলা হয় সেটা হচ্ছে কি আরেক ফাল্গুন, জহির রায়হানের আরেক ফাল্গুন। জহির রায়হানের উপন্যাস। তাহলে দেখেন, আমরা এখন ভাষা আন্দোলন সম্পর্কিত প্রথমে দেখলাম হচ্ছে কি নাটক কবর, মনির চৌধুরীর নাটক। এবং এই নাটকটা কিন্তু ওই জেলখানার বন্দীদের মাধ্যমে, এটার একটা কাহিনী আছে, বন্দীদের মাধ্যমে এটার করা হয়েছিল, ওই মঞ্চস্থ করা হয়েছিল। তাহলে এটা হচ্ছে মনির চৌধুরীর একটা নাটক। উপন্যাস হচ্ছে কি আর্তনাদ, আরেকটা হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি, এবং জহির রায়হানের হচ্ছে কি আরেক ফাল্গুন। এগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন, মুখস্থ রাখার চেষ্টা করবেন। আরেক ফাল্গুন, এই তিনটা উপন্যাস সম্পর্কে আপনারা জানেন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি জহির রায়হানের কিন্তু আরও কিছু ভাষা আন্দোলন ভিত্তিক রচনা আছে। যেমন জহির রায়হানের আপনার ভাষা আন্দোলন ভিত্তিক হচ্ছে জীবন থেকে নেয়া একটা চলচ্চিত্র আছে। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটা হচ্ছে কি জহির রায়হানের। এরপরে হচ্ছে লেট দেয়ার বি লাইট। এই চলচ্চিত্রটাও জহির রায়হানের। এই দুইটা হচ্ছে কি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। তাহলে দেখেন, ভাষা আন্দোলন ভিত্তিক আমরা নাটক দেখলাম, উপন্যাস দেখলাম, এবং দেখলাম হচ্ছে চলচ্চিত্র দেখলাম। এরপরে ভাষা আন্দোলন ভিত্তিক একটা কবিতা আছে যেটা হচ্ছে কি মাহবুবুল আলম লিখেছেন, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। আমি এগুলো মুছে দিচ্ছি। মাহবুবুল আলম, এই কবিতাটা মনে রাখবেন। এবং একজনকে জিজ্ঞেস করছিল যে মাহবুবুল আলম চৌধুরীর বাড়ি কোথায়। ভাষা আন্দোলন নিয়ে যখন ভাইভাতে প্রশ্ন করছিল তখন জিজ্ঞেস করছিল মাহবুবুল আলম চৌধুরীর বাড়ি। ওনার বাড়ি হচ্ছে কি চট্টগ্রামে। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা হচ্ছে কি মাহবুবুল আলম চৌধুরীর একটি বিখ্যাত কবিতা। এছাড়াও ভাষা আন্দোলন ভিত্তিক আরও কবিতা আছে, আরও কিছু গান আছে, সেগুলো সম্পর্কে আপনারা জানবেন। আমি একটু করে বলে রাখি। একটা হচ্ছে কি আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানটা হচ্ছে কি আব্দুল গফ্ফার চৌধুরী, এবং এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি উনি কিছুদিন আগে মারা গেছেন, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আরেকটা এটা কিন্তু সুর করেছিলেন হচ্ছে কি আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটার লেটেস্ট যিনি সুরকার উনি হচ্ছে কি আব্দুল লতিফ।
আল মাহমুদ আলতাফ মাহমুদ প্রথম সুরকার ছিলেন হচ্ছে কি আব্দুল লতিফ। আব্দুল লতিফের একটা গান আছে, ওরা এটা হচ্ছে তাও ভাষা আন্দোলন ভিত্তিক। এটা হচ্ছে কি ওরা আমার মায়ের বাসায় কায়রা নিতে চায়, ওরা আমার মায়ের বাসা কায়রা নিতে চায়। এই দুইটা গান সম্পর্কে আপনারা আপাতত ধারণা রাখেন, এবং আরও কিছু গান আছে সেগুলো আপনারা দেখে নেবেন। বই খুললে আপনারা বিভিন্ন রাইটারের বই ওখানে পাবেন। এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলনের জন্য। একটা হচ্ছে কি আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, আব্দুল গাপ্পার চৌধুরী। আরেকটা হচ্ছে কি, এবং আব্দুল গাপ্পার চৌধুরীর এটা হচ্ছে কি আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানটার প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ, পরবর্তীতে সুর করেছেন হচ্ছে কি আলতাফ মাহমুদ। এবং আব্দুল লতিফের একটা গান হচ্ছে কি ওরা আমার মায়ের বাসা কায়রা নিতে চায়। এই গানগুলো সম্পর্কে আপনারা ভাষা আন্দোলন ভিত্তিক এই গানগুলো সম্পর্কে আপনারা ধারণা রাখবেন। এরপরে আপনারা যদি দেখেন গ্রন্থ বা রচনা, ভাষা আন্দোলন ভিত্তিক রচনা 21শে ফেব্রুয়ারি সংকলন, এটা করেছিলেন হচ্ছে কি হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমানের একটা 21শে ফেব্রুয়ারির একটা সংকলন আছে, সেটা সম্পর্কে আপনারা জানবেন। এরপরে ভাষা আন্দোলন ভিত্তিক আপনি যদি বলেন, তাহলে আমি দেখতে পাচ্ছি একটা গল্প আছে, যেটা আমরা যখন ইন্টারে ছিলাম, ইন্টারে ছিল 21-এর গল্প, রাহাত অফু এরকম কিছু চরিত্র ওখানে ছিল। এটাও কিন্তু অনেকবার বিসিএসে আসছে। 21-এর গল্প ভাষা আন্দোলন ভিত্তিক এই ছোট গল্পটি কার লেখা? 21-এর গল্প ছোট গল্পটি কার লেখা? আমরা যখন ইন্টারে ছিলাম এই গল্পটা ছিল। ওখানে হচ্ছে কি রাহাত নামক একজন চরিত্র ছিল, আরেকটা ছিল তফু। রাহাত তফু এই দুইজন চরিত্র ওখানে ছিল, আরও কয়েকজন ছিল, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তাহলে এইটা হচ্ছে কি ভাষা আন্দোলন ভিত্তিক একটা আপনার গল্প গ্রন্থ আর কি, গল্প গ্রন্থ না, গল্প। এই হচ্ছে মোটামুটি ভাষা আন্দোলন সম্পর্কে 3টে উপন্যাসের নাম বলেছি। একটা হচ্ছে কি আর্তনাদ উপন্যাসটা হচ্ছে কি শওকত ওসমানের। আরেকটা উপন্যাসের নাম বলছি নিরন্তর ঘণ্টাধ্বনি, যেটা হচ্ছে সেলিনা হোসেনের। এবং আমরা এখন দেখব হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো দেখব। যেমন সেলিনা হোসেনের, প্রথমে বলছিলাম যে কি সেলিনা হোসেনের উপন্যাস এবং শওকত ওসমানের উপন্যাস। এদের শওকত ওসমানের যেটা বললাম হচ্ছে কি আর্তনাদ, এটা হচ্ছে কি আপনার ভাষা আন্দোলন ভিত্তিক। শওকত ওসমানের কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক উপন্যাস আছে, যেমন হচ্ছে জলাঙ্গি। এখন আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কিত উপন্যাস সম্পর্কে জানতেছি। জলাঙ্গি, দুই বোন, নেকড়ে অরণ্য, 1, 2, 3, ওনার অনেকগুলো আছে, আমার এইগুলোই মনে পড়তেছে আপাতত। জলাঙ্গি, দুই বোন, নেকড়ে অরণ্য, এগুলো হচ্ছে কি শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ওটার আরেকটা উপন্যাস হচ্ছে কি জাহান্নাম থেকে বিদায়, অনেক গুরুত্বপূর্ণ উপন্যাস। শওকত ওসমানের উপন্যাস। তাহলে এইগুলো হচ্ছে শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। আর্তনাদটা হচ্ছে শওকত ওসমান, এগুলো হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আর্তনাদ হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। এবং সেলিনা হোসেনের যেটা বললাম ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, সেটা হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি। এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। সেলিনা হোসেনের আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে কি যুদ্ধ একটা উপন্যাস আছে। আরেকটা ওনার উপন্যাস আছে যেটা সম্পর্কিত হচ্ছে কি, আমি ভাই ব্যথা এটা বলেছিলাম হচ্ছে কি ওনার সেলিনা হোসেনের উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড। এটা নিয়ে কিন্তু একটা কি হয়েছিল, হাঙ্গর নদী গ্রেনেড এবং যুদ্ধ, এই দুইটা হচ্ছে ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে আপনি এভাবে একটু কম্পেয়ার করে পড়লে আপনার মনে রাখতে সুবিধা হবে। প্রয়োজন আপনি খাতায় লিখে রাখতে পারেন। সেলিনা হোসেনের নিরন্তর ঘণ্টাধ্বনি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, এবং সেলিনা হোসেনের আর দুইটা উপন্যাস হচ্ছে, একটা হচ্ছে যুদ্ধ, একটা হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এবং আপনার হচ্ছে কি শওকত ওসমানের আর্তনাদ হচ্ছে কি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। জলাঙ্গি, দুই বোন, নেকড়ে অরণ্য, জাহান্নাম থেকে বিদায়, এগুলো হচ্ছে কি আপনার শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
এবং এই জলাঙ্গি একটা হচ্ছে মুক্তি ভাইভাতে, যদিও ভাইবা অনেক দেরি আছে আপনাদের প্রিলি রিটেন ভাইভাতে কিন্তু আপনাকে জিজ্ঞেস করে হচ্ছে আপনি মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো উপন্যাস পড়েছেন কিনা। যেমন এই উপন্যাসটা আমি পড়েছি, জলাঙ্গি উপন্যাসটা পড়েছি। এরকম একটা উপন্যাসের কাহিনী না পড়লে অন্তত আপনারা বই থেকে, যেখানে হচ্ছে কি সাহিত্য সমালোচনা নিয়ে অনেকগুলো বই বের হয় BCS এর, ওখান থেকে আপনারা সামারিটা পড়ে নিলে অন্তত একটা বাইবাতে একটি কাহিনী বলতে পারবেন যে কি এই উপন্যাসের কাহিনী হচ্ছে এটা। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যখন কোনো উপন্যাসের ভিতরে কি নিয়ে আলোচনা করেছে এভাবে পড়লে হয়তো আপনি ভুলে যাবেন যে আর্তনাদটা হচ্ছে শওকত ওসমানের একটা উপন্যাস, ভাষা আন্দোলন ভিত্তিক। কিন্তু উপন্যাসের কাহিনীটা যখন আপনি জানবেন তখন আপনার ভুলার সম্ভাবনাটা খুব কম, ভুলে যাবেন না আর কি। তাহলে সেলিনা হোসেন এবং শওকত ওসমান সম্পর্কে আমরা এতটুকুই জানলাম, মানে এদের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিয়ে। এখন আসেন মুক্তিযুদ্ধ ভিত্তিক আর কি কি উপন্যাস বা নাটক উপন্যাস আছে, আগে উপন্যাসগুলো দেখে নিই। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আর কি কি আছে। প্রথমে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি, এরকম একটা প্রশ্ন ভাইভাতে বা জুডিশিয়ারি রিটেনে আসে। রিটেনে তো আপনাদের অপশন থাকবে না। তাহলে আনোয়ার পাশার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে কি মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস, আনোয়ার পাশা। আনোয়ার পাশার উপন্যাসের নামটা আপনারা যে কি বলতে পারেন কিনা কমেন্টে জানান, আমি এটা লিখতেছি না। এরপরে সৈয়দ শামসুল হকের উপন্যাস আছে, আনোয়ার পাশার মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাসটির নাম কি, দেখি কমেন্টে একটু জানান। এরপর সৈয়দ শামসুল হক, যখন বলতেছি সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত কবিতা আছে হচ্ছে কি আমার পরিচয়। আমি জন্মেছি এই বাংলায়, আমি বাংলার পথ দিয়ে 1000 বছর চলি, এরকম একটা উপন্যাস আছে এবং আছে কবিতা আছে। ওখান থেকে আপনার 12তম জুডিশিয়ারিতে হুবহু একটা শূন্যস্থান চলে এসেছে, 1000 বছর চলি। আমি বাংলার পথ দিয়ে এরকম দিয়ে, তারপর হচ্ছে আপনারা যদি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন, পথ দিয়ে আপনার শূন্যস্থান চলি, এদিকে শূন্যস্থানে মনে হয় 1000 ছিল, উত্তর হবে 1000, 1000, সহস্র এরকম অপশনে ছিল আর কি, 1000, সহস্র, শত এরকম ছিল আর কি। এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত কবিতা, ইউটিউবে দেখলে আপনারা দেখতে পাবেন। ইউটিউবে যদি আপনাদের বই না থাকে, আমার পরিচয় কবিতাটাতে অনেক ইনফরমেশন আছে হচ্ছে আপনার বাংলাদেশের সৃষ্টি থেকে শুরু পর্যন্ত কোন কি হয়েছে, আমি কিভাবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কীভাবে বেড়ে ওঠা, সেটা আমার পরিচয় কবিতাতে আছে। সৈয়দ শামসুল হকের কবিতা। সৈয়দ শামসুল হকের বাড়ি হচ্ছে কুড়িগ্রামে এবং ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত দুইটি উপন্যাস হচ্ছে কি নিষিদ্ধ লুবন এবং নীলদংশন। নিষিদ্ধ লুবান, এই দুইটা উপন্যাস হচ্ছে কি ওনার। আনোয়ার পাশার উপন্যাসটি সম্পর্কে কি কেউ কমেন্টে করেছেন? ইয়েস, রাইফেল রুটে এডভোকেট তানিয়া রশিদ তানহা, রাইফেল রুটে আওরাদ। রাইফেল রুটে আওরাদ হচ্ছে কি আনোয়ার পাশার একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এরপরে শওকত ওসমানের উপন্যাস তো 4টা বলেছি, একটা হচ্ছে দুই বোন, নেকড়ে অরণ্য, জলাঙ্গি, জাহান্নাম থেকে বিদায়। শওকত ওসমানের হচ্ছে আপনার 4টি উপন্যাস। এরপরে হচ্ছে হুমায়ুন আহমেদের কিছু উপন্যাস আছে। হুমায়ুন আহমেদের আমরা উপন্যাসগুলো সম্পর্কে জানবো। হুমায়ুন আহমেদের উপন্যাস হচ্ছে কি আগুনের পরশমণি, এগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে এবং আপনারা চেষ্টা করবেন যে কি এই অপশন ছাড়া মুখস্থ রাখার চেষ্টা করবেন। আগুনের পরশমণি, তারপর হচ্ছে কি শ্যামল ছায়া, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প, দেয়াল উপন্যাস আছে একটা, জ্যোৎস্না ও জননীর গল্প। এগুলো হচ্ছে আপনার হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক 4টা উপন্যাস, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, দেয়াল, জ্যোৎস্না ও জননীর গল্প। এগুলো সম্পর্কে আপনারা জানবেন, মনে রাখবেন। হুমায়ুন আহমেদের পরে সেলিনা হোসেন তো বললাম, সেলিনা হোসেনের 2টা উপন্যাস, হাঙ্গর নদী, গ্রেনেড এবং যুদ্ধ। এরপরে তাহমিনা নামের একটা উপন্যাস আছে, রিসেন্টলি যদি আসে, গোল্ডেন এইজ নামক একটা তাহমিনা নামের উপন্যাস আছে।
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের মধ্যে সৈয়দ শামসুল হকেরটা বলছি আগে, সৈয়দ শামসুল হক। তারপরে হচ্ছে কি আপনার ইমদাদুল হক মিলনের একটা খালগুড়া উপন্যাস আছে, খালগুড়া উপন্যাসটি কার? ইমদাদুল হক মিলনের। এরপরে হচ্ছে আপনার রাবিয়া খাতুনের ফেরারি সূর্য, এটা কিন্তু আসছে ফেরারি সূর্য, রাবিয়া খাতুনের ফেরারি সূর্য, গোল্ডেন এজ, কালোগুড়া, তারপর হচ্ছে ফেরারি সূর্য, বিধ্বস্ত রোদের ঢেউ, এইরকম একটা উপন্যাস আছে সর্দার জয়নুদ্দিনের। সর্দার জয়নুদ্দিনের এরকম অসংখ্য উপন্যাস আপনি হচ্ছে বই খুললে পাবেন। এবং যেগুলো হচ্ছে, যেমন আমি যেগুলো বলেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন। বিশেষ করে শওকত ওসমান, আনোয়ার পাশার যে রাইফেল রুটে আওরদ, তারপর হচ্ছে সৈয়দ শামসুল হক, সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলনের খালাগুড়া, তারপর হচ্ছে রাবিয়া খাতুন, তাহমিনা নামের এই গোল্ডেন এজ, এগুলো সম্পর্কে আমরা জানবেন। এরপরে দেয়াল উপন্যাস যেটা বলছি, দেয়াল একটা হচ্ছে কি আপনার হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আছে, আর একটা উপন্যাস আছে হচ্ছে কি দেয়াল আবু জাফর শামসুদ্দিনের, আবু জাফরের একটা উপন্যাস, আবু জাফর শামসুদ্দিনের একটা উপন্যাস, দেয়াল উপন্যাস আছে। তাহলে এইগুলো হচ্ছে মূলত আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আরও একটা উপন্যাস আছে শওকত আলীর, শওকত ওসমানের বলছি, শওকত আলীর উপন্যাস আছে একটা যাত্রা নামক একটা উপন্যাস আছে, এটাও আসছিল প্রিলিমিনারিতে, কোনো একটা পরীক্ষা আসছিল যাত্রা, এই উপন্যাসটি। তাহলে আপনি মুক্তিযুদ্ধ ভিত্তিক এরকম আরও যা যা উপন্যাস আছে সেগুলো আপনি বই থেকে অথবা নোট আকারে পরে রেখে বারবার রিভিশন দিবেন এবং দেখবেন যে ওখান থেকে একটা আপনি কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে এখন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সম্পর্কে আমরা দেখলাম। এরপরে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটা নাটক সম্পর্কে জানব। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের মধ্যে আপনার সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। আমি বেশি বলবো না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলবো, বইতে আপনারা পাবেনই। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো মনে রাখতে হবে অবশ্যই, সেগুলো সম্পর্কে বলতে। সৈয়দ শামসুল হকের একটা উপন্যাস আছে তরঙ্গভঙ্গ, এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের উপন্যাস, যা বললাম পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ ওয়ালিউল্লাহর একটা উপন্যাস, এটা তরঙ্গভঙ্গ। সৈয়দ ওয়ালিউল্লাহর তরঙ্গভঙ্গ, পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হক। এরপর হচ্ছে কি নরকে লাল গোলাপ, আলাউদ্দিন আলাজাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, লাল গোলাপ। নরকে লাল গোলাপ, আলাউদ্দিন আলাজাদ। তিনটে উপন্যাস সম্পর্কে আপাতত বলতেছি যেগুলো আমার মনে আছে। দেখেন, এক নম্বরটা হচ্ছে কি পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হক, তরঙ্গভঙ্গ, সৈয়দ ওয়ালিউল্লাহ, নরকে লাল গোলাপ, আলাউদ্দিন আলাজাদ। এছাড়াও আপনি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক লিখেছেন একজন বিখ্যাত ব্যক্তি মমতাজউদ্দিন আহমেদ। মমতাজউদ্দিন আহমেদের আপনার তিনটা নাটক আমি জানি। তিনটা নাটক সম্পর্কে আমি একটা নাটক নিজেই পড়েছি, বকুলপুরের স্বাধীনতা নাটকটা আমি পড়েছি। এখানে হচ্ছে কি তিনটা নাটক আছে মমতাজউদ্দিন আহমেদের, বকুলপুরের স্বাধীনতা, কি চাহ শঙ্খচিল, কি চাহ শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা, বর্ণচুর। এই তিনটা নাটক হচ্ছে কি আপনার মমতাজউদ্দিন আহমেদের লিখা। এবং বিসিএস এর মনে হয় এরকম একটা প্রশ্ন আসছে, নিচের কোন লেখক মুক্তিযুদ্ধভিত্তিক নাটক লিখে প্রসিদ্ধি বা খ্যাতি অর্জন করেছেন? এখানে মমতাজউদ্দিন আহমেদের নাম হবে, কারণ আপনার মুক্তিযুদ্ধভিত্তিক যতগুলো নাটক লিখেছে তার মধ্যে সবচেয়ে বেশি নাটক লিখেছেন মমতাজউদ্দিন আহমেদ। মমতাজউদ্দিন আহমেদের নামটা মনে রাখবেন। এবং ওনার বিখ্যাত নাটক হচ্ছে বকুলপুরের স্বাধীনতা, কি চাহ শঙ্খচিল, বর্ণচুর।
এই 3টি নাটক ওনার মনে রাখবেন। তাহলে এখন আমরা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সম্পর্কে অন্তত কয়েকটা নাটক সম্পর্কে জানলাম। এখন মুক্তিযুদ্ধভিত্তিক অনেকগুলো গ্রন্থ আছে, যেমন জুডিশিয়ারিতে একটা আছে, সেটা হচ্ছে কি চার্জ ফর আইডেন্টিটি। এই গ্রন্থটি কার লেখা? চার্জ ফর আইডেন্টিটি, এটা হচ্ছে কি মেজর আব্দুল জলিলের লেখা। মেজর আব্দুল জলিল। দেখি আপনারা বলেন তো, মেজর আব্দুল জলিল কয় নম্বর সেক্টরে? আব্দুল জলিল কয় নম্বর সেক্টরে উনি সেক্টর কমান্ডার ছিলেন? মেজর আব্দুল জলিল কয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? একটু কমেন্টে জানান যদি পারেন। একুশের গল্পের লেখক হচ্ছে জহির রায়হান। মেজর আব্দুল জলিল হচ্ছে এই গ্রন্থটা লিখেছেন। এটা হচ্ছে কি সার্চ ফর আইডেন্টিটি। আরেকটা ইংরেজিতে গ্রন্থ আছে, সেটা হচ্ছে দ্য লিবারেশন অফ বাংলাদেশ। লিবারেশন অফ বাংলাদেশ, এই গ্রন্থটা লিখেছেন হচ্ছে মেজর জেনারেল সুকওয়ান্ত সিং। মেজর জেনারেল সুকওয়ান্ত সিং। এই দুইটা হচ্ছে আপনার ইংরেজিতে লেখা প্রবন্ধ বা গ্রন্থ বলতে পারেন। চার্জ ফর আইডেন্টিটি আব্দুল জলিল এবং দ্য লিবারেশন অফ বাংলাদেশ মেজর জেনারেল সুকওয়ান্ত সিং। এছাড়াও আরও অনেকগুলো গ্রন্থ আপনাদেরকে জানতে হবে, যেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন হচ্ছে আমি বীরঙ্গনা বলছি, ডক্টর নীলিমা ইব্রাহিম। অনেকবার আছে এটা, আমি বীরঙ্গনা বলছি, ডক্টর নীলিমা ইব্রাহিম। এরপরে হচ্ছে সেলিনা হোসেনের একটা গ্রন্থ আছে, 71-এর ঢাকা, সেলিনা হোসেন। সুফিয়া কামালের 71-এর ডায়েরি, এটাও সম্পর্কে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, মনে রাখবেন এগুলো। এবং আব্দুল গফুর চৌধুরী, যেটা আমরা একটু আগে 21-এর যখন ইয়াগুলো পড়ছিলাম, 21-এর গান, আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, ওনার একটা বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ আছে, সেটা হচ্ছে কি আমরা বাঙালি না বাংলাদেশি। আমরা বাংলাদেশি না বাঙালি, এরকম হবে। এবং এটা মনে রাখবেন, যেহেতু আব্দুল গফ্ফার চৌধুরী হচ্ছে আপনার কিছুদিন আগে মারা গেছে, এই জন্য এটার প্রাসঙ্গিকতা আছে। আব্দুল গফ্ফার চৌধুরী আমরা বাংলাদেশি না বাঙালি, এটা হচ্ছে কি ওনার মুক্তিযুদ্ধভিত্তিক একটি রচনা বা গ্রন্থ। এরপরে আরও কিছু আছে, শামসুর রহমানের অনেকগুলো কবিতা আছে মুক্তিযুদ্ধভিত্তিক, এবং ওনার একটি কবিতাগুলো সম্পর্কে যদি আমরা বলি, তাহলে শামসুর রহমানের কবিতা হচ্ছে স্বাধীনতা তুমি। এই কবিতাটি হচ্ছে কি শামসুর রহমানের। এরপরে হচ্ছে কি বাংলাদেশ ও বঙ্গবন্ধু নামক একটি রচনা আছে, সেটা হচ্ছে কি মোনায়েম সরকারের রচনা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু পাকিস্তান। তাহলে এই হচ্ছে মূলত ওই আপনার প্রবন্ধ বা গ্রন্থ রচনা, এগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন। অনেকগুলো আসলে এগুলো সবগুলো বলা সম্ভব নয়, যেহেতু আরও অনেক পড়ালেখা আছে। এইগুলো আমরা এখন হচ্ছে দুইটা বিষয় শেষ করলাম, একটা হচ্ছে কি আপনার ভাষা আন্দোলন ভিত্তিক রচনা এবং হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা আসলে বলে শেষ করা যাবে না, অনেকগুলো আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, নিজ দায়িত্বে পড়ে নেবেন। আমি তো কয়েকটা উল্লেখযোগ্য কয়েকটা বললাম। এখন আমরা যেহেতু আজকে হচ্ছে সাহিত্যের ক্লাস, আমরা একটু সাহিত্য সম্পর্কে দেখব, বাংলা সাহিত্যের বিভাজনটা দেখব, বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ সম্পর্কে জানব। বাংলা সাহিত্যের যুগটাকে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। সাহিত্যের যুগটাকে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি আদি যুগ, মধ্যযুগ এবং হচ্ছে কি আধুনিক যুগ। আদি যুগের ব্যাপ্তিকাল হচ্ছে আপনার 650 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে কি 1201 থেকে 1800, এবং আধুনিক হচ্ছে কি 1800 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে কি আপনার আধুনিক যুগ। আমরা আজকে মূলত হচ্ছে
এই আদি যুগটা সম্পর্কে জানবো, মধ্যযুগ সম্পর্কে জানবো। মধ্যযুগ 1201 থেকে শুরু হয়েছে। আমরা মধ্যযুগের যখন শেষ হয়েছিল 1760 সাল, 1760 থেকে 1900 সাল পর্যন্ত যে সকল কবিরা জন্মগ্রহণ করেছেন তাদের সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এর আগে আদি যুগ মধ্যযুগ সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দিব, যেগুলো বিভিন্ন বছর বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেমন এখন আমরা আদি যুগ সম্পর্কে আলোচনা শুরু করব। বাংলা সাহিত্যের যুগের মধ্যে, 3টা যুগের মধ্যে আদি যুগ সম্পর্কে আলোচনা শুরু করব। তাহলে আদি যুগের যদি কথা বলা যায়, তখন আদি যুগের ব্যক্তিকাল সম্পর্কে আমরা জানলাম। এটা আদি যুগের অন্যতম নিদর্শন হচ্ছে কি চর্যাপদ। চর্যাপদ কে আবিষ্কার করেছিলেন, কখন আবিষ্কার করেছিলেন, কোথা থেকে আবিষ্কার করেছিলেন, এরকম প্রশ্ন অনেকবার আসছে। এগুলো সম্পর্কে একটু বলে রাখি। চর্যাপদ হচ্ছে কি ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। উনি আবিষ্কার করেছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন এবং কি বিভাগীয় প্রধান ছিলেন। উনি 1907 সালে উনি এটা আবিষ্কার করেছিলেন। তাহলে চর্যাপদ কে আবিষ্কার করেছিলেন সেটা আমরা পেয়ে গেলাম। কোথা থেকে আবিষ্কার করেছিলেন সেটা কি নেপালের রাজদরবার থেকে। নেপালের রাজদরবার বা রাজ গ্রন্থগার থেকে, লাইব্রেরি থেকে আর কি। তাহলে চর্যাপদ সম্পর্কে দেখলাম যে আমরা চর্যাপদকে আবিষ্কার করেছিলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে আবিষ্কার করেছিলেন? 1907 সালে। এবং ইনি আবিষ্কার করেছিলেন কি নেপালের রাজদরবার থেকে এরা আবিষ্কার করেছিলেন। ক্লাস রায়হান সোহান স্যার বাংলা লিটারেচারের। আর কোয়েশ্চন করলেন কিসের প্লিজ? রিলেভেন্ট প্রশ্ন করলে আমি উত্তর দিতে সুবিধা হবে। রিলেভেন্ট প্রশ্নগুলো করবেন। তাহলে বাংলা সাহিত্যের মধ্যযুগের মধ্যে আমরা চর্যাপদ সম্পর্কে জানলাম। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করেছেন, 1907 সালে আবিষ্কার করেছেন। এবং কি নেপালের রাজদরবার থেকে, এটা রাজদরবার বা রাজগ্রন্থগার থেকে এটা আবিষ্কার করেছেন। এবং এটাকে প্রকাশ করেছিলেন 2টি গ্রন্থের নামে। এটা কি ডাকর্ণব ও দেহকোষ নামক। ডাকর্ণব এই নামে উনি এটা প্রকাশ করেছিলেন। এবং চর্যাপদের এখানে কয়টি পদ ছিল এই সম্পর্কিত 2 ধরনের অভিমত আছে। চর্যাপদ কয়টি পদ ছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছেন চর্যাপদের সংখ্যা কি 50টি। এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের সংখ্যা কি 51টি। এভাবে আপনারা মনে রাখতে পারেন, যদি 2টা অপশনে থাকার সুযোগ নাই, হয়তো যে কোনো একটা থাকবে। আর যদি স্পেসিফিকলি বলে যে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কত চর্যাপদের সংখ্যা, তাহলে আপনাকে 50টা দেখাতে হবে। আর আপনার যদি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বলা হয় যে কি চর্যাপদের সংখ্যা কয়টি, সুনীতি কুমার চট্টোপাধ্যায় না সুকুমার সেন হবে, এটা সুনীতি কুমার নয়, সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মতে কি 51টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি। এবং পদকর্তার সংখ্যা কয়জন? পদকর্তার সংখ্যা এখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় 2 ধরনের অভিমত ব্যক্ত করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি পদকর্তার সংখ্যা 23 জন। এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কি 24 জন। এবং এই চর্যাপদের মধ্যে কয়টি পদকে অখণ্ড অবস্থায় পাওয়া গেছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এটা কি 43.5টি পদ কি আপনার পাওয়া গেছে, পাওয়া যায় না। এরকম পদ সংখ্যা কি 23 নম্বর পদটি কি অর্ধেক পাওয়া গেছে, অর্ধেক। এবং 24, 25 এই দুইটা পদ পাওয়া যায়নি। 24, 25 এবং 48 নম্বর পদটিও পাওয়া যায়নি। এই 3টা পদ পাওয়া যায় নাই। এবং 23 নম্বর পদটি কি অর্ধেক পাওয়া গেছে। এরকম কিছু প্রশ্ন চর্যাপদ নিয়ে আসে, এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করা আর কি। তাহলে এরপরে আরেকটা বিষয় যেটা আসে, চর্যাপদ থেকে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? তাহলে আমরা দেখেন আরেকটু রিভিশন যদি দিই, তাহলে চর্যাপদের সংখ্যা কয়টি? চর্যাপদের সংখ্যা কি 50টি বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 51টি। পদকর্তা কয়জন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন কি পদকর্তা যারা পদ রচনা করেছেন এদেরকে বলা হয় পদকর্তা বা পদের লেখক। পদকর্তা এরা 23 জন। এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে 24 জন।
এর মধ্যে চর্যাপদের মধ্যে কয়টি পদকে হচ্ছে কি আপনার পূর্ণাঙ্গ পদ কয়টি পাওয়া গেছে? 43.5টি পাওয়া গেছে। 43টির মধ্যে আপনার হচ্ছে কি 43টির মধ্যে এই অর্ধেক পাওয়া গেছে হচ্ছে কি 23 নম্বর পদটি, এবং একেবারে পাওয়া যায় না এরকম হচ্ছে কি 24 নম্বর, 24, 25 এবং 48 নম্বর এই পদগুলো পাওয়া যায় না, এরকম প্রশ্ন আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? চর্যাপদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন? এবং চর্যাপদের আদি কবি কে, বাঙালি কবি কে, এরকম 3টা প্রশ্ন আসে, এগুলো আপনারা একটু দেখে নেব। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন লুইপা। কাহারূপা হচ্ছে আপনার সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহারূপা সবচেয়ে বেশি, এবং লুইপা হচ্ছে কি আদি কবি। চর্যাপদের আদি কবি হচ্ছে কি লুইপা, এবং চর্যাপদের বাঙালি কবি হচ্ছে কি সবরপা বা বসুকুপা। এই দুজনকে হচ্ছে আপনার চর্যাপদের বাঙালি কবি হিসেবে অভিহিত করা হয়েছে। আদি কবি হচ্ছে লুইপা, তারপরে হচ্ছে কি আপনার চর্যাপদের হচ্ছে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন হচ্ছে কাহারূপা। এইগুলা সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের জানা দরকার আছে, এরকম প্রশ্ন কিন্তু কয়েকটা প্রশ্ন হয়, তাহলে এগুলো আপনারা মনে রাখবেন। সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন? সবচেয়ে বেশি পদ রচনা করেছেন হচ্ছে কি কাহারূপা। তারপরে হচ্ছে সবচেয়ে আদি কবি কে? চর্যাপদের আদি কবি হচ্ছে কি আপনার লুইপা, এবং বাঙালি কবি হচ্ছে সবরপা। চর্যাপদ সম্পর্কে এতটুকু জানলেই আমার মনে হয় এনাফ, এর চেয়ে আর বেশি জানার দরকার নাই। এটাই হচ্ছে কি মূলত আদি যুগের মূল নিদর্শন চর্যাপদ এবং চর্যাপদ সম্পর্কিত আলোচনা। এরপরে আমরা মধ্যযুগ সম্পর্কে জানবো, মধ্যযুগ সম্পর্কে কিছু তথ্য জানবো। চলেন মধ্যযুগ সম্পর্কে জানি। মধ্যযুগের যেটা আগে বলেছি, মধ্যযুগ হচ্ছে কি 1200 সাল থেকে শুরু হয়েছে, 1200 থেকে 1800, 1201 থেকে। এখন দেখেন মধ্যযুগের পুরোটা সময় কিন্তু মানে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন ছিল আর কি, মুসলিম শাসন ছিল, এবং মধ্যযুগকে অনেকে অনেক ধরনের ভাবে বিভাজন করেছেন। যেমন মুসলিম শাসন হিসেবে একটা বিভাজন আছে, সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে কি তুর্কি যুগ আছে, এরপরে হচ্ছে সুলতানি যুগ আছে, মুঘল যুগ আছে। এই যে এগুলোর ব্যাপ্তি সম্পর্কে একটু জেনে নেবেন, তবে আমি একটু করে আপনাদেরকে ধারণা দিই। সেটা হচ্ছে তুর্কি যুগে হচ্ছে 1200 থেকে 1350 পর্যন্ত, এটা হচ্ছে তুর্কি যুগ। এবং বাংলা সাহিত্যের এই তুর্কি যুগটাকে বলা হয় অন্ধকার যুগ, এরকম একটা প্রশ্ন আসতেও পারে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন যুগকে? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় হচ্ছে মধ্যযুগের যে 3টি যুগ আছে, তুর্কি যুগ, সুলতানি যুগ, মুঘল যুগ, এর মধ্যে তুর্কি যুগটাই হচ্ছে কি অন্ধকার যুগ, 1200 থেকে 1350। এবং এই যুগটাকে কেন অন্ধকার যুগ বলা হয় এটা নিয়ে বিতর্ক আছে। তথাকথিত অন্ধকার যুগ বলা হয় কারণ এই যুগে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে এরকম কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায় নাই। তবে অনেকে এটাকে ক্রিটিসিজম করেছেন, এই যুগে যদিও বাংলা সাহিত্যে সমৃদ্ধ করে এরকম সাহিত্যকর্ম পাওয়া যায় না, কিন্তু অন্যান্য সাহিত্যকে সমৃদ্ধ করে উর্দু, ফার্সি, হিন্দি এরকম অনেক কিছু বাংলা বা ভারতীয় উপমহাদেশে এটা সমৃদ্ধ লাভ করেছিল। এবং বাংলা সাহিত্যেরও কেউ একটা মানে রচনা মধ্যযুগে রচিত হয়েছে, যেমন এরকম একটা প্রশ্ন বিশেষ কোয়েশ্চেন বা অন্য প্রশ্নে এসেছে, সেটা হচ্ছে কি মধ্যযুগের সাহিত্য নিদর্শন নিচের কোনটি মধ্যযুগের বা তুর্কি বা অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন? যেমন এই যে তথাকথিত অন্ধকার যুগ 1200 থেকে 1350, এখানকার 2টি রচনা আমরা জানি যেটা মধ্যযুগের অন্ধকার যুগেই হয়েছিল। যেমন হচ্ছে কি শূন্য পুরাণ, আর একটা হচ্ছে কি আপনার শেখ সুবোদয়ার। এই 2টা রচনাই কিন্তু মধ্যযুগের অন্ধকার যুগে হয়েছিল, এবং এগুলার লেখক যেমন শূন্য পুরাণের লেখক হচ্ছে কি রামায় পণ্ডিত হচ্ছে শূন্য পুরাণের লেখক। শেখ সুবোদয়ের লেখক হচ্ছে কি হলাউদ মিশ্র। এই 2টা তথ্য আপনারা মধ্যযুগের যে অন্ধকার যুগ সম্পর্কে
মনে রাখতে পারেন। মধ্যযুগের অন্ধকার যুগকে এরকম রিটেনে প্রশ্ন আসতে পারে, মধ্যযুগে অন্ধকার যুগে রচনা হয়েছে, রচিত হয়েছে এরকম দুইটি সাহিত্যকর্মের নাম লিখুন। এটা হচ্ছে শূন্য পুরাণ এবং শেখ সুবোদয়ার। শূন্য পুরাণ এবং শেখ সুবোদয়ার। হলাওয়াত মিশ্র হচ্ছে কি শেখ সুবোদয়ার, শূন্য পুরাণ হচ্ছে কি আপনার এই রামাই পণ্ডিত। এই হচ্ছে তুর্কি যুগের, মধ্যযুগের তুর্কি যুগের এই হচ্ছে সাহিত্য নিদর্শন। এরপরে আমরা যদি আসি তাহলে সুলতানি যুগে আসব। সুলতানি যুগের মধ্যে মধ্যযুগে সুলতানি যুগে অনেক কিছু হয়েছিল এবং সুলতানি যুগে যে সকল শাসক ছিল এর মধ্যে আপনার হচ্ছে কি গিয়াসউদ্দিন নামক একজন শাসক ছিল, গিয়াসউদ্দিন, যার সাথে পারস্যের কবি হাফিজের পত্র আলাপ হয়েছিল, এরকম প্রশ্ন আসছে। কবি হাফিজের পত্র আলাপ হয়েছিল। মধ্যযুগের সুলতানি আমলের শাসক হচ্ছে কি গিয়াসউদ্দিন। মধ্যযুগের সুলতানি আমলের শাসক গিয়াসউদ্দিন আজম শাহ। ওনার সাথে কবি হাফিজের পত্র আলাপ হয়েছিল এবং উনি কবি হাফিজকে হচ্ছে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছিল। ওনার কথা বললাম যে কি ওনার পৃষ্ঠপোষকতায় মধ্যযুগের অন্যতম নিদর্শন হচ্ছে কি ইউসুফ জুলেখা নামক যে একটা কাব্য, প্রণয় উপাখ্যান বা কাব্য, এই কাব্যটা রচনা হয়েছিল ওনার শাসনামলে। ইউসুফ জুলেখা নাটকটি ওনার শাসনামলে হয়েছিল। নাটক না, এই সাহিত্যকর্মটি। এবং এটা লিখেছিলেন হচ্ছে কি শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। এখন দেখেন এটা নিয়ে কিন্তু অনেকেই গোলাই ফেলে যে কি শাহ মোহাম্মদ সগীর কোনটা লিখেছেন, আরেকটা হচ্ছে কি ইউসুফ জুলেখা লাইলি মজনু লিখেছেন নাকি ইউসুফ জুলেখা লিখেছেন, শাহ মোহাম্মদ সগীর কোনটা লিখেছেন। যেমন দেখেন মোহাম্মদ হচ্ছে কি একজন নবী, ইউসুফও নবী, তাহলে নবীর সাথে এটা এভাবে একটা মনে রাখতে পারেন যে কি লাইলি মজনু লিখেছেন নাকি ইউসুফ জুলেখা লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। তাহলে শাহ মোহাম্মদ সগীর লিখেছেন হচ্ছে কি ইউসুফ জুলেখা, এভাবে আপনি মনে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে সুলতানি আমলের এইটুকু আপনারা মনে রাখেন। এছাড়াও সুলতানি আমলে আরও অনেক সাহিত্যকর্ম ছিল, যেমন সুলতানি আমলে হচ্ছে কি আপনার রামায়ণের অনুবাদ হয়েছিল, কিন্তু কৃত্তিবাস রামায়ণের অনুবাদ করেছিলেন এই সুলতানি আমলে। এরপরে হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, যেটা মহাভারতের অনুবাদ করেছিলেন কবীন্দ্র পরমেশ্বর, এটাও কিন্তু এই যে সুলতানি আমলে হয়েছিল। এরপরে মুঘল আমলের ক্ষেত্রে যেটা আমরা শুধুমাত্র এটা হচ্ছে কি মুসলিম শাসন আমলের ভিত্তিতে কীভাবে মধ্যযুগটাকে ভাগ করেছে ওটার উপরে আলোচনা করতেছি। মুঘল আমলে আপনি মুঘল আমলের মধ্যে অনেকগুলো হচ্ছে রাজসভা ছিল, মুঘলদের রাজসভা ছিল। যেমন সম্রাট আকবরের রাজসভা ছিল, আরাকান রাজসভা ছিল, কৃষ্ণনগরের রাজসভা ছিল। সম্রাট আকবরের রাজসভার হচ্ছে কি মূল কবি ছিলেন হচ্ছে কি কবি আবুল ফজল ছিল। তারপরে হচ্ছে কি কৃষ্ণনগর রাজসভার হচ্ছে কি ভারতচন্দ্র রায়গুণাকার ছিল। তারপরে আরাকান রাজসভার হচ্ছে দৌলত কাজী, আলাউল, এরকম অনেক কবি ছিল। এরকম প্রশ্ন কিন্তু আসে, যেমন ভারতচন্দ্র রায়গুণাকার কোন রাজসভার কবি ছিলেন, এরকম প্রশ্ন আসছে। ভারতচন্দ্র রায়গুণাকার কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকার। তাহলে এভাবে আপনারা হচ্ছে কি একটা এই মধ্যযুগের মুসলিম শাসন আমলের ভিত্তিতে মধ্যযুগের একটা আপনারা শাসন ভাগ দেখতে পাবেন। মধ্যযুগ সম্পর্কে এখন আমরা আরও পরবর্তীতে যদি দেখি, মধ্যযুগের সমস্ত সাহিত্যকর্মকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি মৌলিক সাহিত্য, একটা হচ্ছে কি অনুবাদ সাহিত্য। মৌলিক সাহিত্য সম্পর্কে আমরা দেখব মধ্যযুগের। এখন একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে শাসন আমলের ভিত্তিতে। এখন আমরা দেখতেছি হচ্ছে কি মধ্যযুগের যে সকল সাহিত্যকর্ম হয়েছিল তার মধ্যে কিছু হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে অনুবাদ সাহিত্য। এখন এই মৌলিক সাহিত্যকে কিন্তু মধ্যযুগের এই মৌলিক সাহিত্যকে কিন্তু আবার অনেকভাবে ভাগ করেছে। যেমন হচ্ছে আপনার পদাবলী, বৈষব পদাবলী, এটা একটা হচ্ছে মধ্যযুগের মৌলিক সাহিত্যের একটা সাহিত্য ছিল পদাবলী। এবার জীবনী সাহিত্য ছিল, জীবনী সাহিত্য। 4 ধরনের মৌলিক সাহিত্য ছিল জীবনী সাহিত্য। এরপরে হচ্ছে কি মঙ্গল কাব্য, লোকগীতি, মঙ্গল কাব্য এবং হচ্ছে কি লোকগীতি।
তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে কি নিচের কোনটি মধ্যযুগের মৌলিক সাহিত্যের অন্তর্ভুক্ত। তাহলে দেখেন বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, লোকগীতি, এই চারোটা কিন্তু মৌলিক সাহিত্যের অন্তর্গত। এখন আমরা এই যে বৈষ্ণব পদাবলী সম্পর্কে জানবো। বৈষ্ণব পদাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে কি মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন। এটা আপনার নাম শুনবেন, শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন, এটা সম্পর্কে কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। শ্রীকৃষ্ণ কীর্তন এটা লিখেছেন হচ্ছে কি বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস এটি লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন। এরপরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা কিন্তু খাঁটি বাংলা ভাষায় রচিত, একটা সর্বপ্রথম মধ্যযুগের খাঁটি বাংলা ভাষায় রচিত একটি হচ্ছে কি গ্রন্থ, পদাবলী, যেটা বললাম যে পদ, এই পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাস লিখেছেন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি হচ্ছে কি 1909 সালে এটার আবিষ্কার করা হয়েছে। একটু আগে যেটা বলেছিলাম 1907 সালে চর্যাপদ আবিষ্কার হয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি এটা হচ্ছে মধ্যযুগের অন্যতম নিদর্শন। এটা আবিষ্কার হয়েছিল 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচিত হচ্ছে বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে কি মূলত এটা কি ধরনের কাব্য? এটা হচ্ছে কি শ্রীকৃষ্ণের প্রশংসা করে তৈরি করা একটা পদ। এরপরে মধ্যযুগের অন্যান্য আরো অনেক মধ্যযুগের যেই কথা বললাম মৌলিক সাহিত্য লিখেছেন এরকম আরো অনেক কবি আছে, যার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে কি বিদ্যাপতি। এই বিদ্যাপতি হচ্ছে কি ইনি হচ্ছে কি এমন একজন কবি যিনি বাংলা ভাষায় একটি পংক্তি না লিখেও বাঙালি কবি হিসেবে অমর হয়ে আছেন। বাংলা ভাষায় একটি পংক্তি না লিখেও বাঙালি কবি হিসেবে উনি অমর হয়ে আছেন। এরকম একটা প্রশ্ন কোথায় আসছিল আমি পড়েছিলাম, বাংলা ভাষায় একটি পংক্তি না লিখেও নিচের কোন কবি আপনার বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় স্থান অর্জন করেছেন, খ্যাতির স্থান অর্জন করেছেন? এটা হচ্ছে বিদ্যাপতি। উনি কোন ভাষায় লিখতেন? উনি লিখতেন হচ্ছে কি ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষায় লিখতেন। এবং 15তম জুডিশিয়ারিতে রিটেনে এই প্রশ্নটা আসছে, ব্রজবুলি কি? দেখেন কোথার থেকে কত ভিতর থেকে প্রশ্ন আসতেছে। তাহলে আপনাদেরকে এগুলা বেশি বেশি পড়তে হবে। আমি জাস্ট এটুকু বলতে পারবো যে কি এখান থেকে প্রশ্নটা আসতেছে, আপনারা এখানে জোর দেন, কারণ দুইটা ক্লাস বা একটা ক্লাসে হচ্ছে আপনার সব কিছু বলে দেওয়া সম্ভব নয়। এগুলো বেশি বেশি পড়তে হবে। আর এগুলো আপনারা যে একদম যে মুখস্থ করে ফেলতে এমন কথা নেই, আমরা বেশি বেশি পড়ার মধ্যে মনে থাকবে। তবে রিটেনের জন্য একটু মানে জোর দিয়ে পড়া দরকার, যাদের রিটেনে যেহেতু অপশন থাকে না। তাহলে দেখেন ব্রজবুলি হচ্ছে কি এক প্রকার কৃত্রিম কবি ভাষা, যেটা হচ্ছে কি বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছিল। বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে এই ব্রজবুলি ভাষাটা তৈরি হয়েছিল। এই ব্রজবুলি ভাষার একজন বিখ্যাত কবি হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতিকে মধ্যযুগের মৌলিক যে গ্রন্থ রচনা হয়েছিল এর অন্যতম কবি বলা হয় এই বিদ্যাপতিকে। এছাড়াও যেটা বললাম চণ্ডীদাস, কিন্তু মধ্যযুগের চারজন চণ্ডীদাসের কথা পাওয়া যায়। এর মধ্যে একজন হচ্ছে বড়ু চণ্ডীদাস, এবং এই যে পদাবলীর অন্যতম কবি হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি ছাড়াও চণ্ডীদাস নামক একজন কবি আপনার মধ্যযুগে ছিল। চণ্ডীদাস, এখন আমি আপনাদেরকে নামগুলো বলে দিই। বিদ্যাপতি, যেমন পদাবলীর কবিতা সম্পর্কে পড়তেছি আমরা, এই যে পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, লোকগীতি। এখন পদাবলী সম্পর্কে আপনাদেরকে বলতেছি আর কি। তাহলে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, এগুলো এরা হচ্ছে কি পদাবলীর কর্তা আর কি, পদাবলী লিখেছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে এতটুকুই বললাম। এরপরে ব্রজবুলি ভাষা সম্পর্কে বললাম, ব্রজবুলি ভাষা। এরপর এখন আমরা হচ্ছে কি মঙ্গল কাব্য সম্পর্কে জানব। মঙ্গল কাব্যের 4 ধরনের মঙ্গল কাব্য আছে, এগুলো থেকে কিন্তু জুডিশিয়ারিতে আসে, এই জন্য একটু পড়াচ্ছি, না হয় পড়াতাম না। মঙ্গল কাব্যের মধ্যে হচ্ছে কি আপনার 4 ধরনের মঙ্গল কাব্য আছে। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গল। এই 4 ধরনের মঙ্গল কাব্য পাওয়া যায়। তাহলে মঙ্গল কাব্য কয় ধরনের?
এরকম বললে আপনাকে উত্তর করতে হবে কি 4 ধরনের: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল। এখন আসেন, এরকম কবিতা আছে যে কি মনসা মানে কি? মনসা মানে হচ্ছে সাপের দেবীকে মনসা বলা হয়। এবং মনসামঙ্গলের আদি কবিকে, এরকম একটা প্রশ্ন আসছে। মনসামঙ্গলের আদি কবি হচ্ছে কি কানাহরি দত্ত। এরকম সবগুলো মঙ্গল কাব্যের আদি কবিকে সেটা জেনে নেবেন। মনসামঙ্গল কানাহরি দত্ত, তারপর চণ্ডীমঙ্গল হচ্ছে কি মানিক দত্ত, ধর্মমঙ্গল হচ্ছে কি মানিক দত্ত, মুকুন্দরাম হচ্ছে কি মুকুন্দরাম হচ্ছে কি মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি। মুকুন্দরাম চক্রবর্তী মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি। আর চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি, মনসামঙ্গলের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। ধর্মমঙ্গলের হচ্ছে কি ময়ূর ভট্ট। এরপর মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে বেশি আছে, অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকার। ভারতচন্দ্র রায়গুণাকার, এই ভারতচন্দ্র রায়গুণাকার সম্পর্কে একটু জেনে নেবেন। অন্নদামঙ্গল কাব্যের রচিত হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। ওনার অনেকগুলো উক্তি আছে, যেমন হচ্ছে কি আমার সন্তান যেন থাকে দুধে বাঁধে, এরকম একটা দুধে বাঁধে, এরকম একটা উক্তি আছে। আর একটা উক্তি আছে হচ্ছে কি মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এরকম একটা ওনার উক্তি আছে। বরের ফিরিত বালির বাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণে হাতে চাঁদ, এরকম একটা উক্তি। ওনার অনেকগুলো উক্তি আছে, অ্যারাউন্ড 10-12টা উক্তি আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এই মঙ্গল কাব্যের শেষ কবি, অথবা এরকম প্রশ্ন একটা আসছে যে কি মধ্যযুগের শেষ কবির নাম কি? ওনার মৃত্যু হয়েছিল হচ্ছে কি 1760 সালে, এবং 1760, যদিও 1800 সাল থেকে মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরুর কথা বলা হচ্ছে, কিন্তু 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকারের মৃত্যুর সাথে সাথেই মধ্যযুগের সমাপ্তি হয়েছে, এরকম একটা কথা বলা আছে। মধ্যযুগের শেষ কখন হয়েছিল? 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকারের মৃত্যুর সাথে সাথে। অন্নদামঙ্গল কাব্যের রচিতা হচ্ছে কি ভারতচন্দ্র রায়গুণাকার। ওনার বিখ্যাত উক্তি হচ্ছে কি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এরকম একটা ওনার উক্তি আছে। তাহলে আমরা মঙ্গল কাব্য সম্পর্কে জানলাম। মঙ্গল কাব্যের পরে আমরা যে সকল পদাবলী সম্পর্কে জেনেছি, মঙ্গল কাব্য সম্পর্কে জেনেছি, এখন হচ্ছে লোকগীতি সম্পর্কে জানবো, বা গীতিকা সম্পর্কে জানবো। লোকগীতির এখানে বেশি বলবো না আমি এর মধ্যে হচ্ছে কি ডক্টর দীনেশ চন্দ্র সেনের নাম উল্লেখযোগ্য। ডক্টর দীনেশ চন্দ্র সেন। লোকগীতি কি আবার অনেক ভাগে ভাগ করেছে। এখানে হচ্ছে কি আপনার ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, এই দুইটাই হচ্ছে কি উনি সংগ্রহ করেছেন। ময়মনসিংহ এবং পূর্ববঙ্গ গীতিকা, এই দুই ধরনের গীতিকা ডক্টর দীনেশ চন্দ্র সেন সংগ্রহ করেছেন। এবং ময়মনসিংহ গীতিকাটা খুবই প্রসিদ্ধ, বিশ্বের প্রায় 23টি ভাষায় এটার রচনা হয়েছে ময়মনসিংহ গীতিকার। এবং ময়মনসিংহ গীতিকার বিখ্যাত গীতি হচ্ছে মহুয়া পালা। এটা হচ্ছে কি ময়মনসিংহ গীতিকার বিখ্যাত গীতিকা, দিসকানাই রচনা করেছেন। দিসকানাই। এছাড়াও হচ্ছে কি দেওয়ানে মদিনা, ময়মনসিংহ গীতিকার। এগুলো আপনার বইতে পাবেন, আমি জাস্ট মানে যেখান থেকে পড়া দরকার আমি লিখতেছি, এগুলো আপনারা চাইলে পরবর্তীতে দেখে লিখে রাখতে পারবেন। মনসুর বয়াতি এটা লিখেছেন, মনসুর বয়াতি। তাহলে দেখেন এই লোকগীতির মধ্যে গুরুত্বপূর্ণ গীতিকা হচ্ছে ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা। এই দুইটা গীতিকায় কিন্তু সংগ্রহ করেছেন, এগুলো মানুষের মুখে মুখে এই গীতিকাগুলো ছিল, সংগ্রহ করেছেন হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। এছাড়া আরেক ধরনের গীতিকা আছে যেটাকে বলা হয় নাথ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, আরেকটা হচ্ছে কি নাথ গীতিকা। এটা সংগ্রহ করেছেন হচ্ছে কি স্যার জর্জ গ্রিয়ারসন। এটা সম্পর্কে একটু জেনে নেবেন, গ্রিয়ারসন। এই হচ্ছে কি মূলত গীতিকা সম্পর্কিত পড়া। গীতিকা কে সংগ্রহ করেছিলেন? ময়মনসিংহ গীতিকার কয়েকটা হচ্ছে কি গীতি হচ্ছে কি মহুয়া পালা, দেওয়ানা মদিনা, এগুলো সম্পর্কে একটু জেনে নেবেন আর কি। এগুলো ইতিহাসগুলো বারবার পড়তে হবে, মুখস্থ থাকবে না, তারপরে বারবার পড়বেন। লোকগীতি সম্পর্কে আমরা এখন জানলাম। এরপরে আমরা অনুবাদ সাহিত্যতে চলে যাব। মধ্যযুগে প্রথমে বলেছিলাম মধ্যযুগে যে সকল সাহিত্য আছে
সবগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার এই মৌলিক গ্রন্থ, একটা হচ্ছে অনুবাদমূলক গ্রন্থ। এবং এই অনুবাদমূলক গ্রন্থ থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন এসেছে। যেমন কতগুলো গ্রন্থ হচ্ছে আপনার হিন্দি থেকে বাংলায় রূপান্তর হয়েছে, সংস্কৃতি থেকে বাংলায় রূপান্তর হয়েছে। যেমন আপনি হচ্ছে কি মহাভারত, রামায়ণ, এই দুইটা অনেকবার আসছে এবং জিজ্ঞাসা করে মহাভারত কে রচনা করেছেন, মূল রচয়িতাকে। এগুলো হচ্ছে সংস্কৃতি থেকে এসেছে, সংস্কৃতি থেকে মূল হচ্ছে এগুলোর মূল হচ্ছে সংস্কৃতি, এবং এগুলোর বাংলা রচনা করেছেন কে, এইগুলো জানতে হবে। বাংলায় কে রচনা করেছেন, এগুলোর মূল কোথায়, এই সকল বিষয় আপনাকে জানতে হবে। যেমন হচ্ছে কি আপনার রামায়ণ রচনা করেছেন হচ্ছে কি বাল্মীকি রামায়ণ রচনা করেছেন। এই রামায়ণ হচ্ছে কি মূল হচ্ছে সংস্কৃতিতে। এরপরে মহাভারত রচনা করেছেন হচ্ছে বেদব্যাস। ইনি মহাভারত রচনা করেছেন, মূল রচয়িতা, মূলটা হচ্ছে সংস্কৃতিতে। এবং এটার বাংলা কে রচনা করেছেন, মহাভারতের বাংলা রচনা করেছেন হচ্ছে কি গোবিন্দ পরমেশ্বর। গোবিন্দ পরমেশ্বর হচ্ছে কি ওনার বাংলা অনুবাদ করেছেন। এবং ওনার এই মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কি কাশিরাম দাস। উনি হচ্ছে কি প্রথম রচনা, কাশিরাম দাস হচ্ছে কি শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। রামায়ণ অনুবাদ করেছেন হচ্ছে কৃত্তিবাস। এই যে বাল্মীকি, যেটা সংস্কৃতি ভাষায় রচিত, মূল রচনা সংস্কৃতি ভাষায়, এটার অনুবাদ করেছেন বাংলা রামায়ণটার বাংলা অনুবাদ করেছেন হচ্ছে কি কৃত্তিবাস। তাহলে দেখেন এই মহাভারত, এটার মূল হচ্ছে সংস্কৃতিতে, রচনা করেছেন বেদব্যাস। রামায়ণ মুনির মূল হচ্ছে সংস্কৃতিতে, এবং এটা রচনা করেছেন বাল্মীকি। এইগুলার অনুবাদ করেছেন হচ্ছে কৃত্তিবাস। মহাভারতের অনুবাদ করেছেন হচ্ছে গোবিন্দ পরমেশ্বর, এবং শ্রেষ্ঠ অনুবাদ হচ্ছে কাশিরাম দাস। রামায়ণের প্রথম অনুবাদ করেছেন হচ্ছে কি কৃত্তিবাস, এবং রামায়ণের মহিলা অনুবাদক হচ্ছে কি চন্দ্রাবতী। এরকমও প্রশ্ন আছে, রামায়ণের মহিলা অনুবাদক হচ্ছে কি চন্দ্রাবতী। এইটুকু ইনফরমেশন আপনাদের জানা দরকার আছে আমি মনে করি। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে সংস্কৃতি থেকে। এরপরে আপনার হচ্ছে ফার্সি থেকে কিছু অনুবাদ করা হয়েছে, যেগুলো বাংলা সাহিত্যে এসেছে, যেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন ফার্সি থেকে যে অনুবাদগুলো হয়েছে, ইউসুফ জুলেখা, লাইলি মজনু, একটু আগেই বলেছি। ইউসুফ জুলেখা রচনা করেছেন হচ্ছে শাহ মোহাম্মদ সগির, এবং এটা হচ্ছে কি আপনার ফার্সি থেকে অনুবাদ করেছে। একটু লিখে দিলে মনে হয় ভালো হবে। যাই হোক, তাহলে ইউসুফ জুলেখা ফার্সি থেকে, এগুলো কিন্তু ফার্সি থেকে। আপনার অনুবাদ করেছে হচ্ছে কি শাহ মোহাম্মদ সগির। আরেকটা যেটা বললাম লাইলি মজনু, দৌলতুদ্দিন বাহরাম খান। লাইলি মজনু, ইউসুফ জুলেখা, এই দুইটা মনে রাখেন। আরও আছে, যেমন এখানে আরও একটা বিষয় যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলাউলের যে সকল অনুবাদমূলক গ্রন্থ আছে, যেগুলো ফার্সি থেকে উনি অনুবাদ করেছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সপ্তপয়কর, সিকান্দার নামা, তোহফা, সয়ফুল মুলুক, বদিউজ্জামান, এগুলো সম্পর্কে একটু আপনারা জেনে নেবেন। বারবার পড়লে মনে থাকবে আর কি, না হয় মনে থাকবে না। এগুলো হয়তো এমসিকিউতে তো আপনাদের সমস্যা হবে না, অপশন থাকবে, কিন্তু রিটেনের জন্য একটু বারবার পড়া দরকার আর কি। এরপর আমরা আধুনিক যুগে চলে যাব। আধুনিক যুগে যাওয়ার আগে যুগ সন্ধিক্ষণ নিয়ে কিছু প্রশ্ন আসে, অর্থাৎ মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরুতে যে সময়কালটা, সেটাকে যুগ সন্ধিক্ষণ বলা হয়।
এটা হচ্ছে কি যেটা বলেছিলাম 1760 সালে, যখন হচ্ছে কি মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার যখন আপনার মৃত্যুবরণ করেছিল, তখন থেকে 1860 পর্যন্ত এই সময়কালকে বলা হয়, 1860 পর্যন্ত এই সময়কে বলা হয় যুগ সন্ধিক্ষণ। আবার এটাকে বলা হয় হচ্ছে কি অবক্ষয় যুগ। যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয় যুগ, এই যে যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয় যুগ, এটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি এই সময়কালে, অর্থাৎ এটা হচ্ছে কি 18 শতকের শুরু শেষ 19 শতকের শুরু, 18 শতকের শেষ 19 শতকের শুরু, এই সময়কালটাতে হচ্ছে কি কবিগান ও পুঁথি সাহিত্যের জন্ম নিয়েছিল আর কি। কবিগান ও পুঁথি সাহিত্যের জন্ম কখন নিয়েছিল, এরকম একটা প্রশ্ন বিশেষ করে কোয়েশ্চেনে আসছে। যেমন হচ্ছে কবিওয়ালা, যেমন প্রশ্নটা হচ্ছে হুবহু এরকম, কবিওয়ালা ও শায়েরদের উদ্ভব ঘটেছিল কখন, 18 শতকের শেষার্ধে 19 শতকের প্রথমার্ধে হচ্ছে কবিওয়ালা ও শায়েরদের উদ্ভব ঘটেছিল। এরপরে আধুনিক যুগ সম্পর্কে আমরা আধুনিক যুগে চলে যাব। আধুনিক যুগের হচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান সম্পর্কে আমরা দেখব আগে। আধুনিক যুগ, আধুনিক যুগে হচ্ছে আমরা সবার আগে হচ্ছে কি ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে জানব। ফোর্ট উইলিয়াম কলেজ, আধুনিক যুগের ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1800 সালে, এবং ফোর্ট উইলিয়াম কলেজের আপনার বাংলা বিভাগ চালু হয়েছিল হচ্ছে কি 1801 সালে। এই তথ্যটা মনে রাখবেন। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠা হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন হচ্ছে কি উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি হচ্ছে কি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা প্রধান। এছাড়াও ফোর্ট উইলিয়াম কলেজের যে সকল পণ্ডিতরা ছিলেন, বাংলা বিভাগের যে সকল পণ্ডিতরা ছিলেন তাদের সম্পর্কে জেনে নেবেন, এবং তাদের হচ্ছে কি বিভিন্ন সাহিত্যকর্ম আছে। যেমন ফোর্ট উইলিয়াম কলেজের যে সকল আপনার পণ্ডিত ছিলেন, পণ্ডিতের মধ্যে প্রথম উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে হচ্ছে কি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ওনার হচ্ছে কি 32 সিংহদার, এটা হচ্ছে বিসিএস 32তম বিসিএস এটা আসছে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, হিতোপদেশ, রাজাবলী, এ সকল আপনারা দেখে দেখে পড়তে পারেন, সমস্যা নেই। বারবার পড়লে আপনার মুখস্থটা থাকবে আর কি, বারবার পড়লে আপনার মনে থাকবে এবং প্রিলিমিনারিতে আপনার সমস্যা হবে না। ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আপনারা জেনে নেবেন। এরপরে হচ্ছে কি যেটা আছে সেটা ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের সাথে সম্পর্কযুক্ত, এই জন্য বলতেছি। ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে জানবেন। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, যেটা সম্পর্কে এইবারেও কিন্তু 15তম জুডিশিয়ারিতেও আসছিল। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটার সাথে কারা কারা যুক্ত ছিল, এটার একটা এই ঢাকা মুসলিম সাহিত্য সমাজের পৃষ্ঠপোষকতায় একটা আপনার পত্রিকা বা নিউজ পেপার বের হতো, এটার নাম কি, এগুলো সম্পর্কে জানবেন। দেখুন, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল 1926 সালে। 1926 সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। এটার মূল লেখক ছিলেন হচ্ছে কি কাজী আব্দুল উদুদ, কাজী মোতাহের হোসেন, আব্দুল উদুদ, মোতাহের হোসেন, আবুল হোসেন, এরা এর পৃষ্ঠপোষক ছিলেন। এবং এই যে আবুল হোসেনের সম্পাদনায় একটা পত্রিকা বের হতো, যার নাম ছিল হচ্ছে শিকা পত্রিকা। শিকা পত্রিকায় লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই শ্লোকটাও মনে রাখবেন, এটাও কিন্তু আসছে অনেকবার। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। 1926 সালে কিন্তু এটা আসছে। শিকা পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়েছে? শিকা পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়েছে? আব্দুল উদুদ, মোতাহের হোসেন, আবুল হোসেন, এরা হচ্ছে কি আবুল হোসেন, আবুল ফজল একজন আছে, আবুল ফজল, এই চারজন, এরা হচ্ছে কি ঢাকা মুসলিম সাহিত্য সমাজের পৃষ্ঠপোষক।
এবং এদের মধ্যে হচ্ছে কি এই ঢাকা মুসলিম সাহিত্য সমাজের পৃষ্ঠপোষকতায় শিকা পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। শিকা পত্রিকা প্রকাশিত হয়েছিল 1927 সালে। শিকা পত্রিকার শিরোনাম ছিল হচ্ছে কি, এখানে একটা পংক্তি লেখা ছিল প্রতিটি সংখ্যায়, এই পত্রিকার প্রতিটি সংখ্যায় লেখা থাকতো, সেটা হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটুকু আমরা মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে এটুকুই জানলাম। এইরকম কিন্তু অনেক তথ্য আপনাদেরকে দেওয়া যাবে, বইতে আছে, সেগুলো জেনে নেবেন। এখন আমরা ওই যে সকল কবি সাহিত্যিক, উল্লেখযোগ্য কবি সাহিত্যিক আছে সেগুলো সম্পর্কে, যেমন আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা হচ্ছে কি বিখ্যাত চরিত্র সম্পর্কে জেনে যাবেন। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদের বিখ্যাত চরিত্রগুলো সম্পর্কে আপনি জেনে যাবেন। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে আপনার যেগুলো বিসিএস পরীক্ষা আসছে, যেমন রোহিণী ও গোবিন্দলাল, এই চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র হচ্ছে কি রোহিণী ও গোবিন্দলাল। এছাড়াও যেমন আসছিল হচ্ছে রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী ওই চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত, শ্রীকান্ত উপন্যাসটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসটি 4 খণ্ডে প্রকাশিত হয়েছিল। ওখানে গুরুত্বপূর্ণ আপনার এগুলো চরিত্র সম্পর্কে জেনে নেবেন। বিশেষ করে যাদের উপন্যাস বা কবিতা সম্পর্কে জানা দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলামের থাকলে ওনার, তারপর হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে বাংলা সাহিত্য, বাংলা সংবাদপত্র সম্পর্কে জানবেন। সংবাদপত্র, যে সকল সংবাদপত্র সম্পর্কে জানা দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন বেঙ্গল গেজেট কত সালে কার সম্পাদনে প্রকাশিত হয়েছিল? বেঙ্গল গেজেট 1780 সালে জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় এটি প্রকাশিত হয়েছিল। বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, এগুলো সম্পর্কে জানবেন। যেমন দিগদর্শন, সমাচার দর্পণ হচ্ছে 1818 সালে, এই দুইটা কিন্তু দিগদর্শন এবং সমাচার দর্পণ। সমাচার দর্পণ কিন্তু সংবাদপত্র, দিগদর্শন হচ্ছে কি সাময়িক পত্র। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। দিগদর্শন হচ্ছে কি সাময়িক পত্র, অর্থাৎ সময় সময় বের হতো। সংবাদপত্র হচ্ছে কি যেটাতে যেমন দৈনিক হতে পারে, সেটা সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে, এরকম আর কি। সমাচার দর্পণ, দিগদর্শন এগুলো কখন প্রকাশিত হয়েছিল এবং এগুলোর সম্পাদককে। এছাড়াও আপনি হচ্ছে কি সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর হচ্ছে কি ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র হচ্ছে কি সংবাদ প্রভাকর। এগুলো সম্পর্কে সংবাদপত্রের তথ্যগুলো জানবেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সেগুলো জেনে নিয়েন। যেমন তক্তবোধিনী পত্রিকা সম্পর্কে জানবেন। ঢাকা প্রকাশ, ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা, এটাও কিন্তু কোন একটা পরীক্ষা আসছিল, এবং এটার সম্পাদককে, ঢাকা প্রকাশ পত্রিকাটির সম্পাদককে কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ 1861 সালে এটা প্রকাশ হয়েছিল। এছাড়াও ভারতী পত্রিকা, সুধাকর পত্রিকা, সাধনা পত্রিকা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি পত্রিকা আছে, সাধনা পত্রিকা, তারপর হচ্ছে মিহির, হাফেজ, এই পত্রিকাগুলো কার? এগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন। লহরী, সবুজ পত্র পত্রিকা 1914 সালে, অনেকবার আসে সবুজ পত্র পত্রিকাটি, এটা 1914 সালে সবুজ পত্র। এটার মাধ্যমে হচ্ছে কি বাংলা চলিত রীতির একটা ধারা প্রচলন হয়েছিল এটার মাধ্যমে আর কি। এর আগে হচ্ছে কি কাব্যিক রূপ ছিল, এটার মাধ্যমে কিন্তু বাংলা কথ্যরীতি বা চলিত রীতির প্রচলনটা হয়েছিল সবুজ পত্র পত্রিকার মাধ্যমে। প্রমোদ চৌধুরী হচ্ছে কি সবুজ পত্র পত্রিকার সম্পাদক। এরকম বলতে গেলে যেমন প্রায় আপনাকে 50টা মতো পত্রিকা সম্পর্কে জানতে হবে। এগুলা আপনি এখন বলতে গেলে হয়তো আধা ঘন্টায় লেগে যাবে, এই জন্য আপনাদেরকে জাস্ট বলে রাখতেছি কোন কোন পত্রিকা। সবুজ পত্র সম্পর্কে জানবেন, এটার প্রকাশকাল হচ্ছে 1914। এটার আপনার হচ্ছে সম্পাদক হচ্ছে প্রমোদ চৌধুরী, প্রথম চৌধুরী হয়ে গেছে মনে না, প্রমোদ চৌধুরী আর কি, যাই হোক প্রমোদ চৌধুরী। তারপরে হচ্ছে আপনি সংবাদ মুসলিম ভারত পত্রিকাটি কার? অনেকবার আসছে, মোজাম্মেল হকের। সমকাল পত্রিকাটি কার? সমকাল পত্রিকাটি সিকান্দার আবু জাফরের। এটা হচ্ছে কি 1954 সালে সেই সময়কার একটি তুমুল জনপ্রিয় পত্রিকা ছিল সমকাল পত্রিকা। এরপরে হচ্ছে আপনার এই সাপ্তাহিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, মাসিক মোহাম্মদী, এই কবিতাগুলো, এই সংবাদপত্রগুলো কার? মোহাম্মদ আকরাম খা, সেটা সম্পর্কে আপনারা জেনে নেবেন। তারপরে কাজী নজরুল ইসলামের 3টি কবিতা আপনার আছে, সংবাদপত্র আছে। একটা হচ্ছে কি ধূমকেতু, লাঙ্গল, নবযুগ, এই 3টা সংবাদপত্র সম্পর্কে মনে রাখার চেষ্টা করবেন। বাংলা একাডেমির যে সকল আপনার সংবাদপত্র আছে, যেমন উত্তরাধিকার, মাসিক সংবাদপত্র বাংলা একাডেমির উত্তরাধিকার। তারপরে হচ্ছে দানশালিকের দেশ, মানে 6 মাস অন্তর অন্তর ষান্মাসিক যেটাকে বলা হয়, ষান্মাসিক। আবার হচ্ছে বাংলা একাডেমি পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা, এগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন। এছাড়াও
আপনার পত্রিকার পাশাপাশি হচ্ছে কি আপনাকে জেনে যেতে হবে কি যে কোটেশন সম্পর্কে জেনে যেতে হবে। অনেকগুলো কোটেশন আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। যেমন একটু আগে একটা বলেছিলাম যে কি কোটেশন কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করেছে, তাহলে সেই কোটেশন সম্পর্কে আপনারা জেনে নেবেন। এখন আমরা কয়েকজন উল্লেখযোগ্য সাহিত্যিক বা কবি সাহিত্যিক সম্পর্কে আমরা জানবো। উইলিয়াম ক্যারি সম্পর্কে, উইলিয়াম ক্যারি দিয়ে শুরু করি। উইলিয়াম ক্যারি সম্পর্কে যদি বলি, উইলিয়াম ক্যারি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে বাঙালি নয়। বাঙালি না হওয়ার পরেও উনি হচ্ছে বাংলা ভাষায় বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য স্থান দখল করে আছেন উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারির বিখ্যাত দুটি মৌলিক গ্রন্থ হচ্ছে কৌতুককথন এবং ইতিহাসমালা। কৌতুককথন, ইতিহাসমালা, এই দুইটা হচ্ছে ওনার উল্লেখযোগ্য ওনার রচনা। এবং যে প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে সেটা হচ্ছে উইলিয়াম ক্যারি হচ্ছে কি বাইবেলের অনুবাদ করেছেন। সর্বপ্রথম বাইবেলের অনুবাদ করেছেন উইলিয়াম ক্যারি। কৌতুককথন, ইতিহাসমালা, এই দুইটা রচনা মৌলিক রচনা হচ্ছে উইলিয়াম ক্যারির। ইতিহাসমালার সাথে যে কথাটা আপনি রিলেট করে পড়তে পারেন সেটা হচ্ছে কি লিপিমালা এটা কার? এটাও কিন্তু আসছে, এটা হচ্ছে কি রামরাম বসু হচ্ছে কি উইলিয়াম ক্যারির কি ছিল? উনি উইলিয়াম ক্যারি সাহেবের মুন্সি বলা হয়। উইলিয়াম ক্যারির সহচর্য ছিলেন, উনি সহপাঠী ছিলেন। এই লিপিমালা রচনাটি উনি লিখেছেন। প্রবন্ধটি উনি লিখেছেন। এবং এই যে আপনার রামরাম বসুর আরেকটি গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে কি রাজা প্রতাপাদিত্য। এই রাজা প্রতাপাদিত্য এটা কিন্তু বাংলা সাহিত্যের মৌলিক গ্রন্থ, যেটা সর্বপ্রথম বাংলা ভাষায় রচিত গ্রন্থ হচ্ছে কি এটা রাজা প্রতাপ আদিত্য। বাঙালি কর্তৃক। রামরাম বসু কিন্তু বাঙালি ছিল, আর উইলিয়াম ক্যারি ছিল হচ্ছে কিনা একজন ইংলিশ হয়েও উনি বাংলা ভাষা শিখে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। এমন একজন দক্ষ ব্যক্তি ছিলেন উইলিয়াম ক্যারি। ওনার দুইটি প্রবন্ধ হচ্ছে কি, দুটি মৌলিক গ্রন্থ হচ্ছে কি কৌতুককথন এবং ইতিহাসমালা। উনি বাইবেলের রচনা করেছেন। এবং রামরাম বসু হচ্ছে কি ওনার সহচর্য ছিলেন, সহপাঠী ছিলেন। ওনাকে ক্যারি সাহেবের মুন্সি বলা হয়। ওনার একটি বিখ্যাত প্রবন্ধ হচ্ছে কি লিপিমালা, এবং ওনার বিখ্যাত রাজা প্রতাপাদিত্য চরিত্র। বিখ্যাত প্রবন্ধ হচ্ছে প্রতাপাদিত্য চরিত্র। এবং এটা হচ্ছে বাঙালি ভাষায় রচিত প্রথম গ্রন্থ রামরাম বসুর। উইলিয়াম ক্যারি সম্পর্কে এতটুকু মনে রাখেন। এরপরে রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা জানবো। রাজা রামমোহন রায়ের অনেক অবদান হচ্ছে বাংলা সাহিত্যে আছে। উনি হচ্ছে রাজা উপাধি পেয়েছিলেন। 1830 সালে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা জানবো। 1830 সালে উনি রাজার উপাধি পেয়েছিলেন। ওনাকে হচ্ছে কি ভারতীয় উপমহাদেশের একজন প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল 1830 সালে। 1830 সালে যখন ওনাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল তখন ওনাকে রাজা উপাধিতে দেওয়া হয়েছিল। কত সালে দেওয়া হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ। এবং 1828 সালে উনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন। 1829 সালে উনি সতীদাহ প্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং সতীদাহ প্রথা বিলোপ আইন পাশ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন 1829 সালে। এরপরে হচ্ছে উনি হচ্ছে বিধবা বিবাহ কত সালে পাশ হয়েছিল? যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমলে পাশ হয়েছিল 1856 সালে। বিধবা বিবাহটা এই ক্ষেত্রেও কিন্তু রাজা রামমোহন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাজা রামমোহন রায়ের কয়েকটা বাংলা সাহিত্য অবদান কি ছিল সেটা সম্পর্কে আমরা জানবো। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার, এই দুইটা ওনার মৌলিক গ্রন্থ আছে। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পত্তদান রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য রচনা। এগুলো সম্পর্কে আপনি জেনে নেবেন, মনে রাখবেন। এরপরে হচ্ছে প্রবর্তক ও নিবর্তকের সমাজ নামক একটা ওনার রচনা আছে। ভট্টাচার্যের সহিত বিচার, এরকম একটা ওনার রচনা আছে। এগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন রাজা রামমোহন রায়। এরপরে
জুডিশিয়ারির যে সিলেবাসে যিনি যাকে দিয়ে আলোচনা শুরু হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আপনাদের অনেক বেশি পড়ালেখা করতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হচ্ছে উনি 1820 সালে উনি জন্মগ্রহণ করেছেন। আপনাদেরকে একটা প্রশ্ন রাখি, 1920 সালে কে জন্মগ্রহণ করেছিলেন? 1920 সালে কে জন্মগ্রহণ করেছিলেন? 1820 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম, এবং উনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন 1840 সালে, অর্থাৎ 20 বছর বয়সে উনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি, উনি কি নামে স্বাক্ষর করতেন, এগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসে। আসল নাম কি, কি নামে স্বাক্ষর করতেন? উনি স্বাক্ষর করতেন হচ্ছে কি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। ওনার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এগুলো কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা আসে আর কি। কত সালে উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন? বিদ্যাসাগর কোন কলেজ থেকে পেয়েছিলেন? সংস্কৃত কলেজ থেকে পেয়েছিলেন, এরকম প্রশ্ন কিন্তু আছে, এই জন্য আপনারা এগুলো দেখে নেবেন। এবং ওনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় হচ্ছে কি বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের জনক বলা হয় ওনাকে, বলা হয় উনি হচ্ছে কি বাংলা সাহিত্যের জ্যোতি চিহ্নের প্রবর্তক, জ্যোতি বা বিরাম চিহ্নের প্রবর্তক বলা হয় ওনাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সকল লেখা আছে, ওই সকল লেখাকে মধ্যযুগের মতো দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অনুবাদমূলক সাহিত্য, অনুবাদমূলক কাজ, আর একটা হচ্ছে আপনার মৌলিক সাহিত্য। এগুলো থেকে কিন্তু প্রশ্ন, জুডিশিয়ারিতে প্রশ্ন আসে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যদি আমি অনুবাদমূলক কিছু ওনার রচনা সম্পর্কে যদি বলি, যেমন ওনার হচ্ছে কি ভ্রান্ত বিলাস, ওনার একটা বিখ্যাত অনুবাদমূলক রচনা। এটা উনি লিখেছেন হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর থেকে। কমেডি অফ এরর থেকে এটা লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এরপরে ওনার হচ্ছে কি বেতাল পঞ্চবিংশতি। এটা হচ্ছে কি, এটা কিন্তু সংস্কৃতি ভাষা থেকে উনি অনুবাদ করেছেন। ভ্রান্তবিলাস হচ্ছে কি ইংলিশ থেকে অনুবাদ করেছেন উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর থেকে। বেতাল পঞ্চবিংশতি হচ্ছে কি বেতাল পৈশিসি থেকে এটার অনুবাদ করেছেন। এটা কিন্তু সংস্কৃতি ভাষা থেকে। তাহলে আমরা দুইটা পেলাম আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এইগুলো কিন্তু বললাম যে কি উনি বাংলা গদ্যের জনক, জ্যোতিবে বিরাম চিহ্নের প্রবর্তক করেছেন উনি। ওনার আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে, এবং উনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন সংস্কৃতি কলেজ থেকে 20 বছর বয়সে 1840 সালে। ওনার জন্ম হচ্ছে কি 1820 সালে। 1920 সালে কার জন্ম, কে কি বলেছে? গুড, দীপু বঙ্গবন্ধুর জন্ম। হ্যাঁ, 1920 সালে 100 বছর পরে হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম। যাই হোক, বলতে পারছেন 1920 সালে হচ্ছে কি বঙ্গবন্ধুর জন্ম। আবার 100 বছর আগে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। এভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে পড়লে মনে থাকে বেশি বেশি। যাই হোক, বেতাল পঞ্চবিংশতি সম্পর্কে জানলাম, ভ্রান্তিবিলাস সম্পর্কে জানলাম, সীতার বনবাস রামায়ণ থেকে উনি এটা রচনা করেছেন। এগুলো সবগুলো হচ্ছে কি অনুবাদমূলক গ্রন্থ, অনুবাদমূলক রচনা। ওনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস রামায়ণ থেকে রচনা করেছেন। রামায়ণ থেকে উনি রচনা করেছেন সীতার বনবাস। এরপরে হচ্ছে কি শকুন্তলম থেকে উনি এটার করেছেন। ঈশ্বরচন্দ্র সীতার বনবাস হচ্ছে কি রামায়ণ কিন্তু সংস্কৃত ভাষায় রচিত, ওখান থেকেই তিনি অনুবাদ করে সীতার বনবাস এটা লিখেছেন। এরপরে শকুন্তলা, এটাও কিন্তু কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে অভিজ্ঞান শকুন্তলম, এটা থেকে এটি রচনা করেছেন অভিজ্ঞান শকুন্তলম। রামায়ণ থেকে সীতার বনবাস এবং শকুন্তলম থেকে শকুন্তলা, এটাই উনি রচনা করেছেন, অনুবাদ করেছেন।
এগুলো হচ্ছে মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 4টি অনুবাদমূলক গ্রন্থ। একটা হচ্ছে কি ভ্রান্তিবিলাস, আরেকটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস এবং হচ্ছে কি শকুন্তলা। এই 4টা সম্পর্কে জানবেন। এবং আপনার জুডিশিয়ারি রিটেনে কিন্তু এরকম প্রশ্ন একবার এসেছে, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক 2টি গ্রন্থের নাম লিখুন। তাহলে আপনাকে লিখতে হবে ভ্রান্তিবিলাস, এবং কোথা থেকে এটা অনুবাদ করেছেন সেটাও চাইলে প্রাসঙ্গিক আলোচনা হিসেবে লিখতে পারেন, কমেডি অফ এরর। এগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক গ্রন্থ। এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক যে গ্রন্থ সেগুলো সম্পর্কে আমরা জানব। প্রভাবতী সম্ভাষণ, প্রভাবতী সম্ভাষণ, এবং এই গ্রন্থটিতে সর্বপ্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়েছে। প্রভাবতী সম্ভাষণ জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়েছে, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই জন্যই মূলত বাংলা বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্নের জনক বলা হয়। প্রভাবতী সম্ভাষণ। এরপরে ব্রজবিলাস নামক একটা ওনার মৌলিক গ্রন্থ আছে। এই 2টা মূলত গুরুত্বপূর্ণ। এরপর আরও 2টা গ্রন্থ আছে। একটা হচ্ছে আপনার এবার অতি অল্প হইল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশুতোষ বা পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল সেই সময়কার, এরকম 2টি রচনা আছে। একটা হচ্ছে কি আপনার কথামালা, আর একটা হচ্ছে কি বুদ্ধোদয় এবং কথামালা। এগুলো কিন্তু আসে মাঝে মধ্যে পরীক্ষায়। কথামালা এবং শিশু পাঠ্য আর কি, পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হয়েছিল শিশু পাঠ্য, কথামালা, বুদ্ধোদয়। এছাড়াও বর্ণ পরিচয় এবং আখ্যান মঞ্জুরি নামক ওনার 2টি এরকম শিশু পাঠ্য আছে। এগুলো সম্পর্কে জানবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তাহলে যখন পড়বেন তখন 2 ভাগে ভাগ করে পড়বেন। একটা হচ্ছে কি ওনার মৌলিক গ্রন্থ, এবং হচ্ছে কি অনুবাদমূলক রচনা। অনুবাদমূলক রচনার মধ্যে 4টা বললাম। একটা হচ্ছে কি বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, এরপরে হচ্ছে কি আপনার ভ্রান্তিবিলাস, শকুন্তলাম। এবং মৌলিক গ্রন্থের মধ্যে বললাম হচ্ছে কি প্রভাবতী সম্ভাষণ, ব্রজবিলাস, অতি অল্প হইল। এরপরে আমরা মাইকেল মধুসূদন সম্পর্কে জানব। মাইকেল মধুসূদন ওনার জন্ম কোথায়, এরকম প্রশ্ন আসে। ওনার জন্ম হচ্ছে যশোরে, সাগরদাড়ি গ্রামের ওনার জন্ম যশোরে। এবং ওনার একটা বিখ্যাত কাহিনী আছে। উনি প্রথমে কি বাংলা ভাষাকে ছেড়ে দিয়ে ইংরেজি সাহিত্যে উনি মনোনিবেশ করেছিলেন, এবং ইংরেজি ভাষায় উনি ভালো রচনাও করেছিলেন। ওনার প্রথম ইংরেজি কাব্যগ্রন্থ হচ্ছে কি দ্য ক্যাপটিভ লেডি। উনি এই ক্যাপটিভ লেডি, এবং হচ্ছে কি আরেকটা উনি লিখেছেন দ্য ভিশন অফ দ্য ফার্স্ট। এটা হচ্ছে কি পরবর্তীতে ভিশন অফ দ্য ফার্স্ট, এটা পরবর্তীতে ইংরেজি সাহিত্যে ইংরেজরা যখন ওনাকে মূল্য দিচ্ছিল না, তখন পরবর্তীতে বাংলা সাহিত্যে সেটা লিখেছিলেন ভিশন অফ দ্য পাস্ট, ক্যাপটিভ লেডি। এই ক্যাপটিভ লেডি হচ্ছে ওনার প্রথম কাব্যগ্রন্থ, ক্যাপটিভ লেডি। এই কাহিনীটা হচ্ছে উনি যখন ইংরেজি সাহিত্যে মনোনিবেশ করেছিলেন, ইংরেজি সাহিত্যে যথাযথ মর্যাদা না পেয়ে উনি পরবর্তীতে বাংলা সাহিত্যে মনোনিবেশ করেছিলেন। এবং বাংলা সাহিত্যে ওনার বিখ্যাত 2টা কবিতা আছে। একটা হচ্ছে কি কপুতাক্ষ নদ, এবং হচ্ছে কি বঙ্গভাষা। বঙ্গভাষাটা আমরা হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, এরকম একটা ইন্টারে আমরা পড়েছিলাম, ইন্টারে ছিল। তাহলে বঙ্গভাষা এবং কপুতাক্ষ নদ কবিতাটি কার, এরকম প্রশ্ন আসতে পারে। হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য আছে, মহাকাব্য। এটা হচ্ছে কি মেঘনাদবধ কাব্য, মেঘনাদবধ কাব্য 1861 সালে এটা প্রকাশ হয়েছে। এখানে একটু বলে রাখি, 1861 এবং 1865 মধ্যে অনেকে একটু সমস্যায় পড়ে যান। 1865 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস, সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটা কিন্তু উপন্যাস। এটা 1800 সালটা, একটু সালটা নিয়ে অনেকে সমস্যা পড়ে যায়, জন্য সালটা নিয়ে বললাম। আর দুর্গেশ নন্দিনী হচ্ছে 1865 সালে। মেঘনাদবধ কাব্য হচ্ছে কি 1861 সালে, একটু মনে রাখবেন। মেঘনাদবধ কাব্য মহাকাব্য সর্বপ্রথম, কিন্তু মহাকাব্য বাংলা সাহিত্যে ইনি রচনা করেছিলেন, এই জন্য সর্বপ্রথম শ্রেষ্ঠ মহাকাব্য বলা হয় মেঘনাদবধ কাব্যকে। মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা ছিল 9টি।
এটাও জেনে রাখবেন, এটাও কিন্তু আসে মাঝে মধ্যে। স্বর্গ কয়টি ছিল? 9টি স্বর্গ সংখ্যা ছিল। অমিত্রাক্ষর চন্দ্রে রচিত মেঘনাদবধ কাব্যটি অমিত্রাক্ষর চন্দ্রে রচিত, এবং এটার 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 মূল কাহিনী নেওয়া হয়েছিল রামায়ণ থেকে। রামায়ণ থেকে এটার মূল কাহিনী নেওয়া হয়েছিল। এই সকল তথ্য মূলত আমি মনে করি এনাফ। যেমন মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য মহাকাব্য, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এবং শ্রেষ্ঠ মহাকাব্য। এটা রচনা হয়েছিল 1861 সালে। এটার সর্গসংখ্যা 9 এবং এটার উৎস হচ্ছে সংস্কৃত রামায়ণ। রামায়ণ থেকে এটার উৎস। এটার সাথে 1861 সাথে 1865 সালের একটা সম্পর্ক আছে, যে এই জন্য এটা লিখলাম যে কি 1865 সালে দুর্গেশ নন্দিনী রচিত হয়েছিল। দুর্গেশ নন্দিনী হচ্ছে কি একটা উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটা রচনা করেছিলেন। তাহলে মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য সম্পর্কে জানলাম। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আপনার, উনি যেহেতু একজন কবি, ওনার অনেকগুলো কবিতা আছে, নাটক আছে। কবিতার মধ্যে হচ্ছে কি যেটা বললাম, ভিশন অফ দ্য ফার্স্ট, এবং হচ্ছে কি দ্য ক্যাপটিভ লেডি, তিলোত্তমা সম্ভব। তিলোত্তমা সম্ভব ওনার হচ্ছে কি বিখ্যাত কাব্যগ্রন্থ। এরপরে হচ্ছে ওনার চতুর্দশপদী কবিতা বলি, এরকম একটা ওনার কাব্যগ্রন্থ আছে। এগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন। তিলোত্তমা সম্ভব, চতুর্দশপদী কবিতা বলি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওনার নাটক এবং প্রহসন সম্পর্কে জানতে হবে। নাটক হচ্ছে কি শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন, এগুলো সম্পর্কে ধারণা রাখবেন। শর্মিষ্ঠা হচ্ছে কি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। এবং ব্রাজাঙ্গনা নামে ওনার কাব্যগ্রন্থ আছে। ওনার প্রহসন হচ্ছে কি বুড়ো শালিকের ঘাটেরও, বড়ো, এটা অনেকবার আসছে, শালিকের ঘাটে রো, এটা কার প্রহসন? আরেকটা প্রহসন ওনার আছে, একেই কি বলে সভ্যতা, একেই কি বলে সভ্যতা। এই দুইটা প্রহসন মাইকেল মধুসূদন দত্তের আসছে। তাহলে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আপনাকে যা জানতে হবে, ওনার নাটক সম্পর্কে জানতে হবে, ওনার প্রহসন সম্পর্কে জানতে হবে, কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে হবে, এবং ওনার হচ্ছে বিখ্যাত মহাকাব্য মেঘনাদবধ কাব্য 1861 সালে যেটা রচিত হয়েছিল সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপরে দীনবন্ধু মিত্র সম্পর্কে জানতে হবে। আমি একটু বলে যাই, লিখলে হয়তো অনেক সময় লাগবে। দীনবন্ধু মিত্রের হচ্ছে নীলদর্পণ নাটকটি সম্পর্কে জানবেন, এবং বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে রচনা করেছিলেন? ইংরেজিতে রচনা করেছিলেন হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত, এবং ওটার ইংরেজি যেটা রচনা করেছিলেন ওটা হেডিং ছিল দ্য ইন্ডাইগো প্ল্যানিং মিরর। দ্য ইন্ডাইগো প্ল্যানিং মিরর দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক নীলদর্পণ। নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল 1860 সালে। এটাও কিন্তু আসে মাঝে মধ্যে, নীলদর্পণ, দীনবন্ধু মিত্র। এবং ওনার আরও বিখ্যাত কয়েকটা নাটক আছে, নবীন তপসী, কলমে কামিনী। কলমে কামিনী নাটকটি কার লেখা? এরকম একটা প্রশ্ন আপনার বিসিএস আসছে, কলমে কামিনী এটা কার লেখা? এই নাটকটি কার লেখা? এরকম প্রশ্ন বিশেষ আসছিল। নবীন তপসী, লীলাবতী, ওনার 4টা নাটক সম্পর্কে জানবেন। একটা হচ্ছে কি নীলদর্পণ নাটকটি সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। এটা কোথায়, কখন, বাংলা প্রেস থেকে এটা প্রকাশিত হয়েছিল 1860 সালে। নবীন তপসী, কলমে কামিনী, লীলাবতী, এই 4টা নাটক সম্পর্কে জানবেন। এবং ওনার প্রহসনগুলো গুরুত্বপূর্ণ, যেমন সদবার একাদশী এটা মদ পান নিয়ে একটা রচনা, আপনার প্রহসন। জামাই বারিক, বিয়ে পাগলা বুড়ু, এটাও আসছে অনেকবার, বিয়ে পাগলা বুড়ু, এটা কার লেখা? বিয়ে পাগলা বুড়ু, এটা কার লেখা প্রহসন? তাহলে দীনবন্ধু মিত্র সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। এরপরে গিরিশচন্দ্র সেন আছে। গিরিশচন্দ্র সেন আপনার সিকোয়েন্সলি বলতেছি, আমি আগেই বলেছি, আজকে হচ্ছে 1761 থেকে 1900 সাল পর্যন্ত যে সকল কবি সাহিত্যিক আছে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে যদিও ইতিহাস সম্পর্কিত একটু আলোচনা করেছি, আরও আপনারা বিস্তারিত জেনে নেবেন, কারণ ওখান থেকে যেহেতু রিটেনে প্রশ্ন আসে। তাহলে 1861 থেকে 1900 সাল পর্যন্ত যে সকল কবি সাহিত্যিক আছে সেই সকল কবি সাহিত্য সম্পর্কে আজকে বলার চেষ্টা করতেছি। গিরিশচন্দ্র সেনের সম্পর্কে জেনে যাবেন, যিনি একজন হিন্দি হওয়ার পরেও কিন্তু তিনি সর্বপ্রথম হচ্ছে কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছিলেন বাই গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেনের বিখ্যাত হচ্ছে অনুবাদমূলক গ্রন্থ হচ্ছে কি তাপসমালা বিখ্যাত, হিন্দি থেকে এটা অনুবাদ করেছেন। এরপরে ওনার একটা মৌলিক গ্রন্থ আছে মহাপুরুষ চরিত। এরপরে এখন আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, ওনাকে বলা হয় সাহিত্য সম্রাট বলা হয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পুরোটা লিখতেছি না, বঙ্কিমচন্দ্র, ওনাকে বলা হয় হচ্ছে কি সাহিত্য সম্রাট, সাহিত্য সম্রাট বলা হয়। এখন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে ওনার সাহিত্য সম্রাট বলা হয় এবং ওনার অনেকগুলো উপন্যাস আছে। উপন্যাসের মধ্যে যেমন একটু আগে যেটা বলেছি দুর্গেশ নন্দিনী 1865 সালে রচিত হয়েছিল, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকুমারী, এই দুইটার মধ্যে কিন্তু গোলায় ফেলবেন না। কৃষ্ণকান্তের উইল হচ্ছে উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কৃষ্ণকুমারী একটু আগে বলে আসছি, সেটা হচ্ছে কি আপনার মাইকেল মধুসূদন দত্তের একটি নাটক কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের একটি নাটক। কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকুমারী, এই দুইটা সম্পর্কে একটু মনে রাখার চেষ্টা করবেন, একটা নাটক একটা হচ্ছে উপন্যাস। দুর্গেশ নন্দিনী সম্পর্কে বলেছি, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রজনী, মৃণালিনী, বিষবৃক্ষ, রাজসিংহ, এগুলো সম্পর্কে একটু বারবার পড়ে মনে রাখার চেষ্টা করবেন। এখান থেকে জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছে, বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস কোনগুলো? ত্রয়ী উপন্যাস, ত্রয়ী উপন্যাস অর্থাৎ তিনটি উপন্যাসকে একসাথে ত্রয়ী উপন্যাস বলা হয়। তিনটি উপন্যাসকে একসাথে ত্রয়ী উপন্যাস বলা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এই উপন্যাসগুলো হচ্ছে সীতারাম, সীতারাম, দেবী চৌধুরানী, আনন্দমঠ, দেবী চৌধুরানী, আনন্দমঠ। এটাকে এমনি যদি সংক্ষেপে মনে রাখেন আদেশী হিসেবে মনে রাখতে পারেন, আদেশী। সরোয়া দিয়ে হচ্ছে কি আনন্দমঠ, দে দিয়ে হচ্ছে কি দেবী চৌধুরানী, সি দিয়ে হচ্ছে কি সীতারাম, আদেশী। বঙ্কিমচন্দ্রের এটা কিন্তু রিটেন প্রশ্ন, জুডিশিয়ারিতে রিটেনে এরকম প্রশ্ন আসছে, বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসগুলোর নাম লিখুন। তিনটা উপন্যাসকে, এই তিনটা উপন্যাস উনি একসাথে লিখেছিলেন, এই জন্য এই তিনটা উপন্যাসকে ত্রয়ী উপন্যাস বলা হয়। একসাথে হচ্ছে আদেশী নামে মনে রাখতে পারেন, আদেশী, সীতারাম, এমনি আমি এভাবে পড়ছি সীতারাম, দেবীর চৌধুরানী, আনন্দমঠ, কিন্তু আদেশীর সাথে মিলাতে গেলে আ দিয়ে আনন্দমঠ, দে দিয়ে দেবী চৌধুরানী এবং সি দিয়ে হচ্ছে কি সীতারাম। বঙ্কিমচন্দ্র সম্পর্কে এতটুকুই জানলেই ইনাফ। এরপরে আমরা যেহেতু অনেক 1 ঘন্টা পার হয়ে গেছে একটু দ্রুত শেষ করে দিব। বঙ্কিমচন্দ্রের পরে হচ্ছে আপনি মীর মোশাররফ হোসেন, মাস্ট পড়তে হবে। মীর মোশাররফ আগে শুরু করার সময় কিন্তু বলেছিলাম যে কি মীর মোশাররফ হোসেন সম্পর্কে আপনাকে জানতে হবে। মীর মোশাররফ হোসেন সম্পর্কে, মীর মোশাররফ হোসেনেরও কিন্তু আপনার হচ্ছে কি উপন্যাস এবং উপন্যাসের সাথে নাটক, এই দুইটা আপনাকে জানতে হবে। উনি মুসলিম হয়েও প্রথম নাটক লিখেছিলেন, ওনার 4টি নাটক আছে, মানে গুরুত্বপূর্ণ। ওনার অনেকগুলো নাটক আছে কিন্তু 4টি নাটক সম্পর্কে জানলে ইনাফ। উনি প্রথম মুসলিম লেখক আধুনিক যুগের, মধ্যযুগের। এরপরে দেখেন ওনার উপন্যাসও আছে, উপন্যাসও 4টি, এবারে কিন্তু 4টি আমি মনে রাখছি আর কি, মানে যেগুলো গুরুত্বপূর্ণ। এবারে কিন্তু ওনার উপন্যাস থেকে আসছে, যেমন ওনার উপন্যাস 4টি উপন্যাসগুলো একটু দেখি। একটা প্রথম হচ্ছে কি ওনার রত্নাবতী, রত্নাবতী উপন্যাসটি ওনার, গাজী মিয়ার বস্তানি, ঠিক আছে, রত্নাবতী, গাজী মিয়ার বস্তানি। বিষাদ সিন্ধু, উদাসী পথিকের মনের কথা, উদাসী পথিকের মনের কথা উপন্যাস। তারপরে হচ্ছে কি বিষাদ সিন্ধু, এটা আছে বিষাদ সিন্ধু কি, বিষাদ সিন্ধু কি অনেকে লিখে দিয়েছে, এটা হচ্ছে কি আপনার এই বিয়োগাত্মক নাটক বা ট্র্যাজেডি লিখে দিয়েছে। তাহলে দেখেন 1 নম্বর হচ্ছে কি রত্নাবতী, 2 নম্বর গাজী মিয়ার বস্তানি, 3 নম্বর হচ্ছে উদাসী পথিকের মনের কথা, 4 নম্বর হচ্ছে কি বিষাদ সিন্ধু। ওনার নাটক, নাটকের মধ্যে হচ্ছে কি আপনার বসন্ত কুমারী, মুসলিম রচিত প্রথম নাটক হচ্ছে কি বসন্ত কুমারী। এরপরে জমিদার দর্পণ, বেহুলার গীত অভিনয়, জমিদার দর্পণ, বেহুলার গীত অভিনয়, ঠালা অভিনয়, ঠালা অভিনয়। এগুলো হচ্ছে মীর মোশাররফ হোসেনের নাটক এবং উপন্যাস, 4টা নাটক, এগুলো মাস্ট মনে রাখতে হবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। প্রথমে এসেছিল হচ্ছে কি 14তম নাকি 13তম দিকে
উদাসী প্রতীক কার ছদ্মনাম? উদাসী প্রতীক বলা হয় কাকে? উদাসীন প্রতীক বলা হয় কাকে? এটা কিন্তু মীর মোশাররফ হোসেনের একটি ছদ্মনাম হচ্ছে কি আপনার উদাসী প্রতীক। উদাসী প্রতীক বলা হয় কাকে? যেমন এই যে উদাসী প্রতীকের মনের কথা নামক একটি কি আছে আপনার, ওনার হচ্ছে কি উপন্যাস আছে। তাহলে এই উপন্যাসগুলো রত্নাবতী, গাজী মিয়ার বস্তানি, উদাসী প্রতীকের মনের কথা, বিষাদ সিন্ধু, এগুলো উপন্যাস, এগুলো সম্পর্কে মনে রাখবেন। বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলার গীতাভিনয়, ঠলাভিনয়, এগুলো সম্পর্কেও মনে রাখবেন। এগুলো কিন্তু মাস্ট মনে রাখতে হবে। এরপরে প্রহসন আছে ওনার প্রহসন হচ্ছে কি, এর উপায় কি, বাই এই তো চাই, ফাঁস কাগজ, এটা অনেকবার আছে, ফাঁস কাগজ, এই কি, এগুলো হচ্ছে কি মীর মোশাররফ হোসেনের আপনার প্রহসন। তাহলে মীর মোশাররফ হোসেন থেকে আপনি উপন্যাস, নাটক, প্রহসন এগুলা মনে রাখতে হবে। প্রহসন ওনার 4টা মনে রাখবেন, মোট 12টি ওনার মনে রাখবেন। এগুলো এভাবে মনে রাখতে পারেন, আরও আছে কিন্তু গুরুত্বপূর্ণগুলো সম্পর্কে আপনাকে বললাম। এরপর কাইকুবাদের সম্পর্কে জানবেন। কাইকুবাদের মহাশাসন, বিরহবিলাপ, অশ্রুমালা, অমিয়ধারা, মান্দাকিনীর ধারা, এগুলো কিন্তু আছে ওনার কাব্যগ্রন্থ, কাইকুবাদের কাব্যগ্রন্থ। এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা আছে। রবীন্দ্রনাথ সম্পর্কে আসলে একদিন মানে একটা ক্লাসে আমি মনে করি যে দরকার আছে, এই জন্য রবীন্দ্রনাথ সম্পর্কে পড়াচ্ছি না, যদি সময় হয় অন্যদিন বলে দেব। রবীন্দ্রনাথের পরবর্তীতে আপনি শরৎচন্দ্র, যেমন এবার আমাকে ভাইবাতে যেটা জিজ্ঞেস করছে, শরৎচন্দ্র শেষ প্রশ্ন কার লেখা? শরৎচন্দ্র সম্পর্কে, এটা কিন্তু শরৎচন্দ্রের আর কি আপনার শরৎচন্দ্রের উপন্যাস। শরৎচন্দ্র শেষ প্রশ্ন, শেষের পরিচয়, দুইটাই কিন্তু শরৎচন্দ্রের উপন্যাস। এছাড়াও শরৎচন্দ্রের অনেকগুলো উপন্যাস আছে, বলে দিই যেহেতু সময় স্বল্প। শরৎচন্দ্রের উপন্যাস বড় দিদি, মেজে দিদি, পথের দাবি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ উপন্যাস শরৎচন্দ্রের, যেটা হচ্ছে কি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এরকম প্রশ্ন আসতে পারে, শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল। এছাড়া শরৎচন্দ্রের 6টি উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, আপনারা মনে রাখতে পারেন। যেমন শ্রীকান্ত, গৃহদা, দেবদাস, পল্লী সমাজ, দেনা পাওনা, চরিত্রহীন, এই 6টা উপন্যাস মাস্ট মনে রাখতে হবে। শ্রীকান্ত, গৃহদা, দেবদাস, পল্লী সমাজ, দেনা পাওনা, চরিত্রহীন, এগুলো সম্পর্কে মনে রাখবেন। এছাড়া তো বললাম বড় দিদি, মেজি দিদি, এগুলো সম্পর্কে মনে রাখবেন। এবং শরৎচন্দ্রের কয়েকটি গ্রন্থ আছে, এগুলো সম্পর্কে মনে রাখবেন। যেমন মন্দির, এই মন্দির গ্রন্থটি হচ্ছে কি কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত একটি গ্রন্থ। এছাড়াও বিলাসী, যেটা ইন্টারে ছিল এখন নাই, এখন হচ্ছে কি অপরিচিতা আছে, এবং এই অপরিচিতা থেকেই কিন্তু এবারে জুডিশিয়ারিতে প্রশ্ন আছে। অপু চরিত্রটি, অপু এবং অনুপম এরকম একটা চরিত্র আসছে, যেটা হচ্ছে কি অপরিচিতা গল্প থেকে আসছে। ইন্টারের হচ্ছে অপরিচিতা, আগে বিলাসী ছিল, এখন অপরিচিতা। এরপরে মহেশ, বিন্দুর ছেলে, এই গ্রন্থগুলো কার, এরকম প্রশ্ন আসতে পারে। এরপর ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে জানবেন, রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অনুবাদমূলক গ্রন্থগুলো সম্পর্কে জানবেন। এরপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেবেন, মুস্তাফা কামাল সম্পর্কে জানবেন, জীবনানন্দ দাশ সম্পর্কে বলে শেষ করব, এবং রবীন্দ্রনাথ কাজী নজরুল থেকে ইনশাল্লাহ আগামী আরেকটা ক্লাসে আলোচনা করা হবে। জীবনানন্দ দাশকে বলা হয় হচ্ছে তিমির হননের কবি, এরকম বলা হয়। ওনার অনেকগুলা কাব্যগ্রন্থ আছে, সেগুলো সম্পর্কে জানবেন। ওনার জন্ম হচ্ছে কি আপনার বরিশালে ওনার জন্ম। তিমির হননের কবি, নির্জনতার কবি, দুঃসরতার কবি বলা হয় ওনাকে। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কি ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বেলা ও বেলা খাল বেলা, রূপসী বাংলা, এগুলো আপনারা বইতে পাবেন, এখান থেকে আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে আবুল মনসুর আহমদ সম্পর্কে জানবেন। আবুল মনসুর আহমদের বিখ্যাত একটি উপন্যাস হচ্ছে কি জীবন ক্ষুধা। আবুল মনসুর আহমদ। এবং মৃত্যুক্ষুধা উপন্যাস হচ্ছে কার? মৃত্যুক্ষুধা হচ্ছে কি কাজী নজরুলের। ঠিক আছে, জীবন ক্ষুধা, এভাবে আপনারা এভাবে করে পড়তে পারেন, একটা রিলেট করে পড়তে পারেন। তাহলে আজকে হচ্ছে কি আমরা 1761 সাল থেকে 1900 সাল পর্যন্ত যে সকল কবি সাহিত্যিক আছে এদের সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এগুলো কারো মুখস্থ নাই, আপনাদেরও আসলে এভাবে মুখস্থ করার দরকার নাই, পড়বেন যাতে করে অন্তত প্রিলিমিনারিটা গিয়ে রিটেনে অন্তত লিখতে পারেন আর কি। বারবার পড়তে হবে, এগুলো আসলে মুখস্থ করার কোনো ট্রিক্স নাই, বারবার পড়ে মুখস্থ রাখতে পারলে ভালো। আবার বেশি ট্রিক্স অ্যাপ্লাই করতে গেলে একটার সাথে একটা মিলে গোলাই যাবে। কিছু বইয়ে হয়তো ট্রিক্স দেওয়া আছে, ওগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। তাহলে আগামী ক্লাসে কালকে আগামী ক্লাস হবে, ওখানে আমরা আধুনিক যুগের কয়েকজন উল্লেখযোগ্য কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।